ঘটনাটি পাবনা জেলার আমিনপুর থানার গোপীপুর গ্রামের। আর ঘটনা যার সঙ্গে ঘটেছে তার নাম হচ্ছে রইস প্রামাণিক। সম্পর্কে তিনি এই আসলাম ভাইয়ের কাকা হন। তো রইস কাকা বয়সে ওনার থেকে 7-8 বছরের বড়। তিনি পেশায় একজন পশু চিকিৎসক। গোপীপুর বাজারে তার নিজস্ব দোকান রয়েছে। এবার মূল ঘটনায় আসি। 2022 সালের জুলাই মাসের কোনো এক গরমের রাতে রইস কাকাদের বাড়ির ছাদে বসে সবাই মিলে ওনারা তাস খেলছিলেন। সঙ্গে রইস কাকার ছোট ভাই এবং এই আসলাম ভাইয়ের ভাগ্নে সিয়াম। তো সেখানে আসলাম ভাইও ছিলেন। তো তাস খেলার মধ্যে সিয়াম ভূতের ঘটনা শুনতে চাইল। তখন রইস কাকা একটা ঘটনা বলতে শুরু করলেন। আসলাম ভাই আর সিয়াম তো মহা খুশি। তো রইস কাকা যেভাবে বলেছিলেন ঠিক সেভাবেই আমরা এখন বলতে যাচ্ছি। 2012 সালের ডিসেম্বরের কোনো একটা দিন, আমার ঠিক মনে নাই কোন দিনটা। সকালবেলা দোকানে বসে আছি, এমন সময় আমাদের পাশের গ্রামের কবির নামে একটা ছেলে আমার দোকানে আসে। কবিরের ছোট একটা গরুর ফার্ম ছিল, তাই সে মাঝে মধ্যেই আমার দোকান থেকে ওষুধ নিয়ে যায় এবং মাঝে মাঝে তার বাড়িতে গিয়ে আমি তার গরু অসুস্থ হলে চিকিৎসা দিয়ে আসি। সেদিন সকালে দোকানে এসে কবির জানালো তার একটা গাভী নাকি 2 দিন ধরে কিছুই খাচ্ছে না, পেট ফুলে আছে। আমি তাকে ওষুধ দিলাম এবং কি হয় না হয় পরে জানাতে বললাম। কবির আমাকে অনুরোধ করলো যে তার বাড়িতে গিয়ে গাভীর জন্য চিকিৎসা করি আমি। কিন্তু কোনো এক কারণে, কি কারণে যাইনি আমার ঠিক মনে নাই, কোনো ব্যস্ততা ছিল হয়তো। তো আমি না গিয়ে শুধু ঔষধ দিয়ে বললাম তোমার গাভীর পেটে গ্যাস জমেছে, এটা খাওয়াও, ইনশাল্লাহ কমে যাবে। তো কবির চলে গেল। সেই সময় সেদিন সন্ধ্যায় বাসায় ফিরলাম, রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেলাম। হঠাৎ গভীর রাতে আমার বাড়ির গেটে জোরে জোরে কড়া নাড়ার শব্দ। আমার বউ তো ভয় পেতে লাগলো, কি ব্যাপার এত রাত্রে এইভাবে কড়া না রেখে। আমার আব্বা ঘর থেকে বারান্দায় এসে জিজ্ঞেস করলো এই কে। গেটের বাইরে থেকে উত্তর এলো, কাকা আমি কবির, রইস ভাই বাড়িতে আছে নাকি? তখন আমি চিনতে পেরে ঘর থেকে বের হয়ে গেট খুললাম, দেখলাম কবির বাইরে দাঁড়িয়ে আছে। কবির বলল, আমার গাভীর অবস্থা খুবই খারাপ, তুমি আমার সাথে একটু গেলে খুবই ভালো হতো ভাই। কি আর করার, যেহেতু ওই সময় যেতে পারিনি, নিজের কাছেও খারাপ লাগছিল যে ওই সময় যদি যেতাম তাহলে হয়তো বা অবস্থার কিছুটা উন্নতি হতো ইনশাল্লাহ। এখন যেহেতু এই সমস্যায় পড়ে সে চলে এসেছে, এখন তো থাকা যায় না বাড়িতে। তো কবিরকে বললাম, ভাই তুমি ভিতরে আসো, আমি রেডি হয়ে নেই। কবির বলল, আমি গেটের বাইরেই দাঁড়াই, তুমি রেডি হয়ে আসো। আমি গেলাম রুমে। রেডি হয়ে আসার সময় দেখি ঘড়িতে তখন রাত 1:30টার মতো বাজে। যাই হোক, ব্যাগ হাতে নিয়ে, ব্যাগের মধ্যে আমার প্রয়োজনীয় জিনিসপত্র ছিল, চিকিৎসা সরঞ্জামাদি আর কি, আর একটা টর্চ লাইট নিয়ে বাইরে গিয়ে দেখলাম কবির দাঁড়িয়ে আছে। আমি বললাম চলো। সেও হাঁটা শুরু করলো। আমি জিজ্ঞেস করলাম যে সকালে দেওয়া কি ওষুধটা তুমি খাওয়াও নাই? সে মাথা নেড়ে ছোট্ট করে উত্তর দিল, হ্যাঁ। ডিসেম্বর মাস, শীতের সময়, নিস্তব্ধ শীতের রাত, চারিদিকে কুয়াশা, গা হিম হয়ে আসছিল। আমি জ্যাকেটের উপর শালের চাদরও পরেছিলাম, তবুও যেন শীত মানতেই চায় না। অথচ কবিরকে দেখলাম হাফ হাতা শার্ট আর লুঙ্গি পরে দিব্যি হেঁটে যাচ্ছে। আমি তাকে জিজ্ঞেস করলাম, হ্যাঁ রে কবির, তোমার শীত লাগে না? তখন সে উত্তর দিল, লাগে, কিন্তু গাভীর চিন্তা এসব কিছু মনে হচ্ছে না। দুজনে হাঁটছিলাম। কবির আমার থেকে সামান্য দূরত্ব বজায় রেখে হাঁটছিল। চারিদিকে ঝিঝি পোকার ডাক, অসংখ্য জোনাকি, নিদারুণ স্তব্ধতা, হালকা কুয়াশা, মাঝে মাঝে দূর থেকে শেয়ালের ডাক ভেসে আসছে। কিছুটা ভয়ও লাগছিল আমার। কিছুক্ষণ পর বাজারে চলে আসলাম। কবির বলল, মেইন রোড দিয়ে না গিয়ে কালভার্টের কাছ দিয়ে সাঁকো পার হয়ে গেলে তাড়াতাড়ি যাওয়া যাবে নাকি? আমিও রাজি হয়ে গেলাম। কালভার্টের কাছেও চলে আসলাম। চারিদিকে শুধু ফসলি জমি। লোকমুখে শুনেছি জায়গাটিতে অনেক ভয়ানক ঘটনা ঘটেছে। আমি কবিরকে বললাম আমার সাথে সাথে হেঁটে যেতে, কিন্তু সে আমার কথায় কান না দিয়ে নিজের মতো করে আমার সামনে হাঁটা শুরু করে দিল। হঠাৎ খেয়াল করলাম একটা সাদা বিড়াল মুখে একটা কবুতরের বাচ্চা নিয়ে আমার সামনে দিয়ে দৌড়তে চলে গেল। রাতের বেলা হঠাৎ সামনে এরকম দৃশ্য দেখে ভয়ে গলা শুকিয়ে গেল। যদিও দৃশ্যটা স্বাভাবিকই বলা চলে, কিন্তু হঠাৎ করে সামনে দেখেছি, কারো ভয় পাওয়াটাই
স্বাভাবিক, তাই না? হঠাৎ সামনে থেকে কবির বলে ওঠে, অনেক দেরি হয়ে গেল। আমি পেছন থেকে বললাম, হ্যাঁ চলো চলো, তাড়াতাড়ি চলো। সাঁকোর কাছে আসলাম, ছোট একটা খালের উপর বাঁশ দিয়ে বানানো সাঁকো। কবির বলল, তুমি আগে সাঁকোতে উঠে পার হও, সাঁকো অনেক নড়বড়ে, একজন একজন করে পার হই। আমি দেখলাম হ্যাঁ, সাঁকোটা নড়বড়েই, ঠিক আছে, একজন একজন করে যাওয়াটাই নিরাপদ। আমি সাঁকোতে উঠে যেতে শুরু করলাম। পেছনে তাকিয়ে দেখি কবির সাঁকোর অপর পারে দাঁড়িয়ে আছে। যখনই সাঁকোর মাঝ বরাবর পৌঁছেছি, হঠাৎ করে চোখ যায় সাঁকোর নিচে কচুরিপানার উপর। মনে হলো সাদা একটা কিছু কচুরিপানার উপর ভাসছে। হাতে থাকা টর্চ লাইটের আলোয় দেখলাম বিশাল দেহের একটা গাভী মোড়ে ভেসে আছে। গাভীর চোখগুলো খোলা, মনে হচ্ছে আমার দিকেই তাকিয়ে আছে। হঠাৎ করে এটা দেখে বেশ ভয় পেয়ে যাই। পিছনে ঘুরে দেখি কবির অপর পাশে আছে কিনা। দেখলাম কবির ঠায় সাঁকোর অপর প্রান্তে দাঁড়িয়ে আছে। তাড়াতাড়ি করে এ পাশে এসে পৌঁছেছি। তারপর কবিরও সাঁকো পার হয়ে চলে আসে। এখান থেকে সামনে একটা ফসলি জমি, জমির অপর প্রান্তে কবিরদের বাড়ি। দুজনে জমির মধ্যে দিয়ে হাঁটছি। হঠাৎ দেখি একটা গাভী আমাদের থেকে 10 হাত দূরে ঘাস খাচ্ছে। তারপর ভাবলাম যে এত রাত্রে গরু এখানে কি করে? এত রাত্রিতে তো কারো গরু থাকার কথা না বাইরে। টর্চটা ধরতেই আমার কাছে মনে হলো সেই কচুরিপানার উপরে দেখা সেই গাভীটাই কি এটা? আমার কাছে মনে হচ্ছিল সেই গাভীটাই। তারপরও সাদা বর্ণের গাভী তো থাকতেই পারে অনেক, কিন্তু টর্চ পড়তেই গাভীটা আমার দিকে তাকায়। দেখতে পেলাম তার চোখ দুটো লাল বর্ণ ধারণ করেছে, চোখে কোনো মনি নেই, যেন ক্রোধ আর আক্রোশ নিয়ে তাকিয়ে আছে। কবিরকে ডাক দিলাম, কিন্তু এ সময় আশেপাশে তাকে আমি দেখতে পেলাম না। নির্জন একটা মাঠে আমি একা দাঁড়িয়ে, মাথায় কাজ করছে না কিছুই। কিছুক্ষণ পর আবার গাভীটা যেখানে ছিল সেখানে টর্চ লাইট ধরলাম, দেখি গাভীটাও নেই। নিরুপায় হয়ে দোয়া দরুদ যা পারি পড়তে শুরু করলাম আর কবিরকে খুঁজতে লাগলাম। কিন্তু কোথাও না পেয়ে আমি তার বাড়ির দিকে হাঁটা শুরু করি। খেয়াল করলাম ওই শীতের রাতেও আমি দরদর করে ঘামছি। হঠাৎ শুনতে পেলাম পেছন থেকে কে যেন বলছে, অনেক দেরি হয়ে গেছে। তাকিয়ে দেখি কবির দাঁড়িয়ে আছে, তার হাতে সেই গাভীর দড়ি ধরা আর পাশেই গাভীটা দাঁড়ানো। আমি কবিরকে কিছু জিজ্ঞেস করতে যাব, এমন সময় দেখতে পাই যে কবির ক্রোধে ফুলছে। তার উচ্চতা আগের থেকে অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। এবার খেয়াল করলাম কবিরের চোখেও কোনো মনি নেই, কারণ আমি টর্চ লাইট ধরেছিলাম ওর দিকে। তখন মনে হয়েছিল, কি করব বুঝতে পারছিলাম না তখন। ক্রমশই কবিরের চেহারা আরো ভয়ঙ্কর হয়ে উঠল। মনে হচ্ছিল তার মুখ আগুনে ঝলসে গেছে, থুতনির কাছ দিয়ে বের হয়ে আসছে তার দাঁত। আবারও সে বলে উঠল, অনেক দেরি হয়ে গেছে। আমি কিছু না বুঝেই দৌড়াতে শুরু করি। সেখান থেকে কবিরদের বাড়ি মাত্র 2 মিনিটের পথ, কিন্তু আমার কাছে মনে হচ্ছিল আমি অনেকক্ষণ ধরে দৌড়াচ্ছি, কিছুতেই জমির বাইরে যেতে পারছি না। এভাবে কতক্ষণ দৌড়েছি মনে নেই। একটা সময় দেখতে পাই কবিরদের বাড়ির সামনে পুকুর পাড় দিয়ে এক মুরব্বি টুপি মাথায় দিয়ে হেঁটে যাচ্ছে। ধরে যেন প্রাণ ফিরে পেলাম। আমি তাকে ডাক দিলাম, সে দাঁড়িয়ে গেল। আমি তাকে বললাম যে, ভাই খুব বিপদে পড়েছি, আমাকে সাহায্য করুন। তিনি আমার দিকে পেছন ফিরে তাকাতেই দেখতে পেলাম সেই আগুনের ঝলসে যাওয়া চেহারা, মুখে একটা শয়তানি হাসি। আমাকে দেখে সেও বলল, অনেক দেরি হয়ে গেছে বলেই সে এক অট্ট হাসিতে ফেটে পড়ল। আমি আল্লাহর কাছে শুধু দোয়া করছিলাম যাতে এই বিপদ থেকে রক্ষা পেতে পারি। 7-5 না ভেবে আমি আবার আমার বাড়ির দিকে দৌড়াতে থাকি। পেছন থেকে অনেক জোরে জোরে শব্দ ভেসে আসছে, অনেক দেরি হয়ে গেছে। আমি এসব কানে না দিয়ে দৌড়ে সাঁকোর কাছে চলে আসি। তাড়াতাড়ি সাঁকো পার হওয়ার চেষ্টা করছিলাম। সাঁকোর মাঝ বরাবর যেতেই দেখি সেই গরুটা সেখানেই কচুরিপানার মধ্যে মরে পড়ে আছে, চোখগুলো খোলা ছিল। আর এবার দেখলাম যে গরুর চোখে কোনো মনি নেই। আল্লাহর নাম করে সাঁকো পার হই, মনে হচ্ছিল এখনই আমি সাঁকোর নিচে পড়ে যাব।
পা কাঁপছিল সাঁকো পার হতে গিয়ে। এক বাঁশের একটা সাঁকো ছিল, একটু পা কাঁপাকাঁপি করে নিচে পড়ে গেলেই কচুরিপানার মধ্যে পড়ে যেতে হবে। সাঁকো পার হয়ে সই সালামতে কালভার্টের কাছে আসি। দেখতে পাই আগের দেখা সেই বিড়াল একটা শালিক পাখি শিকার করে আমার সামনে দিয়ে হেঁটে গেল। আমার ভয়ে জ্ঞান হারানোর উপক্রম। এই বিড়ালটি একবার কবুতরের বাচ্চা, একবার শালিক পাখির বাচ্চা বা শালিক পাখি নিয়ে কেন আমার একবার যাওয়ার সময় আবার ফেরার সময় পথ পার হয়ে গেল, এটি আমার বোধগম্য হলো না। দৌড়ে বাজারে এসে চৌমাথা মোড়ে দাঁড়াই। চারপাশে যেন জনমানবহীন এক অদ্ভুত পরিবেশ বিরাজ করছে। শুধু বাজারের দোকানগুলোর সামনে একটা করে লাইট জ্বলছে। আমি কিছুটা হাঁপ ছেড়ে বাঁচি আর ভাবতে থাকি, যাক এবারের মতো হয়তো আল্লাহ বাঁচিয়ে দিলেন। কিন্তু না, ঘটনা তখনও শেষ হয়নি। আমি সেখান থেকে বাড়ির পথে রওনা হই। কেন জানি মনে হলো আমার পেছনে কেউ আসছে। দোয়া পড়তে পড়তে সামনে এগোতে থাকি। হঠাৎ দেখি রাস্তার পাশে একটা লোক, গায়ে ময়লা, চুলগুলো বেশ বড় আর বেশ উস্কো খুস্কো, মনে হয় গোসল করে না অনেকদিন ধরে। পরনে ময়লা একটা লুঙ্গি, রাস্তার পাশে মাথার নিচে ইট দিয়ে শুয়ে আছে। তো মাথার নিচে ইট দিয়ে শুয়ে আছে, তো এটা দেখে মনে হলো যে এটা পাগল ছাড়া আর কেউ না। আমি তাকে অতিক্রম করছি, এমন সময় শুনতে পেলাম কে যেন বলে উঠল, কবির, অনেক দেরি হয়ে গেছে। আমি পেছনে তাকিয়ে দেখি শুয়ে থাকা লোকটি আর নেই। টর্চ লাইট জ্বালিয়ে চারদিকে খুঁজতে থাকি। হঠাৎ করে চোখ পড়ে চার মাথা মোড়ের উপর। দেখতে পেলাম সেই গাভী আর কবির আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, আর বিকট এক করুণ চিৎকার করে চারপাশটা ভারী করে তুলেছে। আমি এটা দেখে দৌড়াতে শুরু করি। কিছু দূর যাওয়ার পরে বুঝতে পারি আমার পেছনে গরুর খুরের শব্দ। তাকিয়ে দেখি সেই গাভী আর কবির আমার পিছনে দৌড়াচ্ছে। আমি আর সহ্য করতে না পেরে আমার বাড়ির পেছনের বাগানের সামনে জ্ঞান হারিয়ে ফেলি। সকালবেলা নিজেকে আমার বিছানায় আবিষ্কার করি। চোখ খুলে দেখতে পাই আমাকে আমার স্ত্রী, মা আরো অনেকে ঘিরে দাঁড়িয়ে আছে। আমাকে জিজ্ঞেস করছে কাল রাতে কি হয়েছিল। সবাইকে সবিস্তারে ঘটনা খুলে বলি। সেদিন থেকে টানা 4 দিন জ্বর এবং শরীর খুব মারাত্মকভাবে দুর্বল ছিল। আমি শুকিয়ে যেতে থাকি। তারপর আমার বাবা আমাদের পাশের গ্রামের মসজিদের ইমাম সাহেবকে নিয়ে আসেন। তিনি আমাকে ঝাড়ফুঁক করেন, পানি পড়া দেন, কিন্তু 5 দিনেও জ্বর না কমায় আমাদের ইউনিয়নের খানকা শরীফের হুজুর এসে বললেন যে খুব খারাপ একটা পিশাচের নজর লেগেছে। হুজুর আমার শরীর বন্ধ করে বলেন, 4 মাথা মোড়ের উপর একটা আস্ত মুরগির মাংস, একটা গরুর গোটা দুধ, মানে একবার দহন করলে যতটুকু দুধ হয়, ভোর রাতে অর্থাৎ আজানের আগে রেখে আসতে হবে। কাজটি করতে হবে আমার রক্তের সম্পর্কের একজনকে। হুজুরের কথা শুনে আমার আব্বা রাজি হন। হুজুর জিজ্ঞেস করেছিলেন যে এটি কেন দিতে হবে। বলেছিলেন যে একজন ভালো জিন, সে হাদিয়া হিসাবে এটা চেয়েছে যে ওই পিশাচ জিনকে বুঝিয়ে ওর থেকে দূরে সরিয়ে দেবে। তো মূলত এই কারণেই হুজুরের কথা শুনে আমার আব্বা রাজি হন। হুজুর তাকে বলে দেন যে দুধ আর মুরগির মাংস দিয়ে চলে আসার সময় পেছনে যাই হোক না কেন বা যেই ডাকুক না কেন তাকাবেন না কিন্তু। তো সেই মোতাবেক আব্বা দিয়ে আসার সময় পেছনে অনেক পরিচিত কণ্ঠস্বর তাকে ডাকলে আব্বা পেছনে ফিরে তাকাননি। আল্লাহর অশেষ রহমতে 2 দিন পরে আমি পরিপূর্ণভাবে আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে যাই। কিছুদিন পর কবিরের সাথে দেখা হলে জানতে পারি যে সেদিন রাত্রে কিন্তু সে আমার বাড়িতে যায়নি, তবে তার অসুস্থ গাভীটি মারা গেছে। তার গাভীটির রঙও নাকি সাদা ছিল। রইস কাকা যখন ঘটনা বলছিলেন তখন বারবার ঢোক গিলছিলেন। ঘটনার যে সত্যতা এটা যাচাই করার জন্য আমি রইস কাকার আব্বাকেও জিজ্ঞেস করেছিলাম। তিনিও ঘটনার সত্যতা স্বীকার করেছিলেন। প্রিয় লিসেনার্স, এটি ছিল ঘটনা। তো রাহাত একটা প্রতিষ্ঠানে জব করে। সেই প্রতিষ্ঠানটা তাদের কাজ থাকে বিভিন্ন জায়গায়, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে তাদের কাজ থাকে। এবং এইবার তার যে পোস্টিং হয়েছে সেটা হচ্ছে একেবারেই একটু মানে ন্যাচারাল এনভায়রনমেন্ট জায়গা। সেখানে আসলে এস্টাবলিশ বাড়িঘর এস্টাবলিশমেন্ট খুব কম।
মূলত হচ্ছে তাদের অফিসের নিজস্ব যে কম্পাউন্ড সেটা আছে, তার পাশে বেশ পুরনো একটা জায়গা, মানে অনেক পুরনো সেই জায়গাটা। সেই মানে ব্রিটিশ পিরিয়ড থেকে সেই জায়গাটা পরিচালিত হতো, সেই আমলের একটা জায়গা। এবং তার পাশে গাছগাছালি, বিশাল আলুর ক্ষেত, মানে বেশ বড় আলুর ক্ষেত। ওখানকার যে পাশের গ্রামের মানুষ আছে তারা আলু চাষ করে। তো বিশাল আলুর ক্ষেত এবং তার পাশে দূরে জঙ্গল, মানে গাছপালা একদম ঘেরা। তো দিনের বেলা কাজ করতে হয় সিফাতের ভাইয়া, তার অফিসিয়াল কাজ থাকে। আর সন্ধ্যার পর আসলে বেশি কিছু করার নাই, কারণ একেবারেই মানে ন্যাচারাল এনভায়রনমেন্ট, একেবারেই গ্রামের একদম মানে শেষে, মানে তাদের যে অফিসটা সেটা হচ্ছে গ্রাম থেকে পার হয়েও তার ওই পারে, এই যে গাছগাছালি, ফসলের মাঠ, এগুলো পার হয়ে ওই পারে। তো সুতরাং একেবারে সন্ধ্যার পরে বেরিয়ে কোথাও গিয়ে যে সে সময় কাটাবে সেরকম কিছুই নেই। গ্রামে গিয়েও সন্ধ্যার পরে এই সময় কাটানোর কিছু থাকে না। তো অফিস আওয়ারের পর মোটামুটি সময়টা একেবারেই মানে তার জন্য ডাল হয়ে যায়। তো কিছু করার নেই, অফিসেই থাকে। তো এর মাঝে যেটা করে সে, মানে দেখা যাচ্ছে নেটওয়ার্ক, ফোনের যে নেটওয়ার্ক সেটাও কিন্তু খুব ভালো স্ট্রং থাকে না ওইখানে। তো সে দেখা যাচ্ছে সন্ধ্যার পরে হাঁটাহাঁটি করে, বের হয়ে তার অফিসের কম্পাউন্ডে হাঁটে, আরেকটু দূরে চলে যায়। এবং দূরে গিয়ে সেই যে মাঠ দেখা গেছে, আলুর মাঠ, আলুর ক্ষেত, সেটা মাঝখানে যে আইল আছে, আইল ধরে হাঁটতে হাঁটতে অনেক দূর চলে যায় রাহাত, এবং একেবারে দেখা যায় গাছপালার ওখানে চলে যায়। তো এইগুলোই সে করে, হাঁটতে হাঁটতে ফোনে কথা বলে, মাঝে মাঝে কোথাও বসে একটা মাটির ঢিবির উপর বসে সোশ্যাল মিডিয়া ব্রাউজ করে, যেখানে একটু নেটওয়ার্ক ভালো পাওয়া যায় সেখানে বসে। এগুলো করে রাতের বেলা আসলে দেখা যাচ্ছে যে একটু চেষ্টা করে সে একটু ইউটিউবে কিছু দেখার, সেখানে ভালো স্ট্রিমিংও হয় না, যা ঘুমিয়ে যায় আর কি। তো এই হচ্ছে তার প্রতিদিনকার রুটিন। এর মাঝে একদিন যেটা হলো, তো এটা কিন্তু বেশ মানে আগের ঘটনা না, বেশ খুব রিসেন্ট টাইমের ঘটনা। এখন কিন্তু অ্যাকচুয়ালি শীতকাল, আর এই সময় কিন্তু আপনারা ঝড় ঝাপটা এরকম কিছু দেখবেন না, ঝড়ের কোনো লক্ষণই নাই। হ্যাঁ, আর ওই জায়গা আরও নাই, জায়গাটা মানে ওরকম মানে একটা জায়গা যেখানে গ্রাম এবং তার পাশে গাছগাছালি এবং তার থেকে দূরে আছে একটু পাহাড় পর্বত আছে, এরকম আর কি। তো ওইখানে ঝড় বৃষ্টির কোনো লক্ষণই নেই, এরকম একটা অবস্থা। তো এরকম এক শীতের রাত, তো বেরিয়েছে রাহাত, এবং সে বেরিয়ে দেখছে, এবং তাদের যেই মূল যে তাদের অফিস কম্পাউন্ডার কিন্তু আবার সিকিউরিটি গার্ড আছে, মানে সিকিউরিটি অফিসার্স আছে, তারা দূরে তাদের চৌকি, এখানে একটা চৌকি আর তার থেকে দূরে আরেকটা চৌকি আছে, মানে চেকপোস্ট টাইপের, সেখানে তারা থাকে। যেহেতু তাদের অফিস কম্পাউন্ড এগুলো পাহারা দেওয়ার ব্যাপার আছে, এই কারণে তাদের নিজস্ব সিকিউরিটির লোক আছে। তো সে ওখান থেকে বেরিয়ে দেখছে যে কম্পাউন্ডগুলো দেখা যায় বেশ দূরে, মানে সেই অনেক দূরে ফসলের মাঠের ওদিকে সেই তাদের যে চেকপোস্ট, মানে তারা ওখান দিয়ে করে রাখছে আর কি, যাতে কেউ রাতের বেলা উল্টাপাল্টা মানে কোনো রকম অপরাধ যাতে না ঘটে এখানে। তো রাহাত বের হয়ে দেখলো দূরে, অনেক দূরে সে দেখা যাচ্ছে যে হালকা আলো সেখানে। আর যেহেতু ওখানে এত দূরে পোস্টে বিদ্যুৎ নেওয়া সম্ভব না, তারা কিন্তু চার্জ লাইট দিয়ে ওখানে আলো জ্বালিয়ে রাখছে, এবং তাদের কাছে ফ্ল্যাশ লাইট আছে। তো রাহাত দেখলো এত দূরে এরকম আলো জ্বলছে হালকা, সে হাঁটতে হাঁটতে বেরোলো অন্য দিনের মতো। বেশ ঠান্ডা পড়ছে এবং দেখা যাচ্ছে যে কুয়াশা ছেয়ে গেছে, একেবারে দূরের যে গাছপালা ঘেরা যে বনাঞ্চল সেটা দেখা যাচ্ছে কুয়াশায় ঢাকা। কিছু কিছু কুয়াশা এই আলু ক্ষেতের উপর দিয়ে ভেসে আসছে। তো রাহাতের গায়ে একটা মোটা জ্যাকেট, সেটা সে ঠান্ডার জন্য পড়ছে, এবং সেই কিছুক্ষণ বাইরে থাকার পরে কুয়াশার দেখলো যে পানি জমে গেছে কুয়াশার ভেতরে, বেশ মানে ভালো কুয়াশা, মানে পড়ছে, শিশির পড়ছে। তো একবার সে চিন্তা করলো যে আমি কি যাবো আজকে এরকম ঠান্ডা কুয়াশা, ঠান্ডাটা ভালো এবং শিশির অনেক বেশি। তারপর ভাবলো যে ধর বসে বসে বোর হয়ে গেছি সারাদিন এখানে, এখন যাই একটু হেঁটে আসি, ঘুরে আসি, কি করার আছে। তো সে তার সেলফোন নিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে, এবং সে এর মাঝে তার এক বন্ধুকে ফোন করলো। ফোন করে কথা বলছে এবং কথা বলতে বলতে তারা হারায় গেছে আড্ডাবাজিতে, এবং কথা বলতে বলতে হাঁটতে হাঁটতে তার খেয়ালও নাই, সে হাঁটতে হাঁটতে একেবারে গাছপালা পার হয়ে চলে গেছে। কোন সময় সে আইল ধরে ধরে হাঁটছে, যে কথা বলতে বলতে নিজের মনে চলে গেছে। তো একটা সময় গিয়ে তার কথা মানে ব্রেক করলো, মানে সে নেটওয়ার্কটা এমন হলো, নেটওয়ার্ক ফল করলো, মানে একেবারে দেখা গেছে ভেঙে যাচ্ছে কথা। তো বলে কি হয়েছে, দেখলো যে নেটওয়ার্ক মানে হয়ে গেছে, নেটওয়ার্ক নাই, মানে কল কেটে গেছে। তখন তার হুঁশ পেল, সে দূরে খেয়াল করে দেখলো সে গাছপালা ছাড়িয়ে সামনে চলে আসছে একটা জায়গায়, সামনে বেশ খানিকটা ফাঁকা জায়গা, এবং তারপরে আরও অনেক গাছপালা। এবং হঠাৎ সে খেয়াল করলো যে তার সামনে যে ফাঁকা জায়গাটা পার হয়ে যে গাছপালা, ওই জায়গায় হঠাৎ করে মনে হচ্ছে কুয়াশা বেশি ছেয়ে গেছে, এবং একটু পরে ঝড়ো বাতাস শুরু হইলো। ওখানকার যে গাছগুলোর একেবারে উপরের অংশগুলো একদম নেমে যাচ্ছে বাতাসে, অ্যান্ড মনে হচ্ছে ওই জায়গায় একটা টুইস্টারের মতো, মানে বাতাস এরকম ফর্ম করে করে ঘুরতেছে চারিপাশে গাছগুলোর আশপাশ দিয়ে, গাছগুলো একবার যেখান দিয়ে যাচ্ছে ওখানে নড়ে যাচ্ছে। তো একটু ভয় লেগে গেল রাহাতের কাছে, বেশ ভয় লাগছে। রাহাত একটু পিছিয়ে আসলো, পিছিয়ে এসে এই পাশে ঢুকে গেল গাছপালার মধ্যে। দেখতেছে যে ওই যে গাছপালা এরকম নড়তেছে, এরকম ঝড়ের মতো নড়তে নড়তে এক জায়গায় এসে
বেশ ভালো মতো আলোড়ন তুলতেছে গাছপালার মধ্যে। তো তার একটু ভয় লাগলো যে এরকম কেন, যেখানে নাকি টুইস্টারের মতো বাতাসটা যাচ্ছে সেখানে আর স্ট্রং যদি টর্নেডো টাইপের কিছু হয়ে থাকে তাহলে তো গাছপালা উপড়ায় নিয়ে চলে যাবে একদিকে, সেরকমও না, আবার প্রচণ্ড আলোড়ন হতে গাছপালার মধ্যে, এরকম একটা ব্যাপার। এটা কেন? হঠাৎ সে শুনলো কেমন ডাক, এবং ডাকটা কেমন যেন উদ্ভট, একটা কর্কশ কুকুরের মতো কাইন্ড অফ, এবং তার সাথে একটা টান আছে এরকম। তাকায় দেখতেছে ওই খোলা জায়গাটার মধ্যে প্রায় মানে রাহাতের হিসাবে প্রায় 20-25টার বেশি শেয়াল, প্রত্যেকটা চোখ আগুনের মতো জ্বলতেছে, তার দিকে তাকায় আছে, এবং সামনে যে আছে সে একটা খড় 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 শব্দ করতেছে, আর পেছনের জন কেমন একটা ডাক দিতেছে, খুব মানে একটা তীক্ষ্ণ কণ্ঠে একটা ডেকে উঠতেছে, আবার কাছে আসতেছে। তার রাহাত প্রচণ্ড ভয় পেয়েছে, কারণ সে শুনছে যে শেয়াল যদি দলবদ্ধভাবে আক্রমণ করে খুব ভয়ঙ্কর ব্যাপার স্যাপার ঘটে। আর তারা তো আসলে মাংসাশী, সে জানে যে শিয়াল তো মাংসাশী, প্রিডেটর অ্যানিমেল। তো যাই হোক, তারপরও বেশ ভয় পেয়েছে, এবং শিয়ালগুলোর আকৃতিও বেশ বড়, ছোট শিয়াল না, বেশ বড় সাইজের শিয়াল। তো ভয় তো পাইছে রাহাত, বেশ ভয় পাইছে, কারণ সে চিন্তা করতেছে এখান থেকে দুইটা উপায় আছে। একটা হচ্ছে সে তখন চিন্তা করতেছিল যে আমি যদি গাছে উঠে পড়ি তাহলে আমাকে দৌড় দিয়ে লাফ দিয়ে সামনের যেই গাছটা লম্বা সেটা ওঠার চেষ্টা করতে হবে, নাহলে আমাকে দৌড়াইতে হবে। এরকমভাবে তার মাথায় একটা প্ল্যান আসতেছে। এর মধ্যে সে দেখলো যে ওই যে ঝড়ের মতো মানে যে বাতাস বইতেছিল ওইটা মনে হচ্ছে ফরফর ফরফর করে সামনের দিকে আসতেছে। শিয়ালগুলো একটু সাইডে সরে গেল ওইটা আসাতে, এবং ওই সে গাছের দিকে তাকায়, যে গাছগুলো যেরকম নড়তেছে সেটার দিকে তাকায়, ওই শিয়ালগুলো ডাকা শুরু করলো। কয়েকটা শিয়াল অনেকটা খ্যাক খ্যাক করে, মানে অনেকটা কুকুরের মতো শব্দ, কিন্তু ঠিক কুকুরের মতো শব্দ না, খ্যাক 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 কেমন করে, এবং দুই একটা শিয়াল নাকি সুর দিয়ে টানতেছে, মানে এটা এর আগে এরকম ডাক শুনে নাই কখনো রাহাত। ডাকতেছে এবং গাছগুলোর দিকে তাকায় আছে, এবং চোখগুলা তাদের জ্বলতেছে আগুনের মতো। রাহাত আসলে এমন ভয় পেল, সে দৌড় দিল সেখান থেকে, দৌড় দিয়ে সে মানে দৌড়ায় পড়িমড়ি করে, তার মনে হলো তার পেছনে শিয়ালগুলো আসতেছে। সে দৌড়ায় পড়িমড়ি, এরকম স্পিডে সে এর আগে কখনো দৌড়ায় নেই, মানে কোনোদিন না। সে দৌড়াইতে দৌড়াইতে একদম এসে আলু ক্ষেতের উপরে পড়লো, এবং সেখানে এসে প্রচণ্ড স্পিডে দৌড়াতে সে পড়েও গেল, পড়ে একদম ছ্যাঁচড়ায় অনেকগুলো আলুর প্ল্যান্ট একদম দুমড়ায় মুচড়ায় দূরে চলে গেল। কিন্তু তার দেখার সময় নেই, সে মানে দুইটা গন্ডি মেরে উঠে আবার দৌড় দিল। দৌড়াইতে 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 একসময় সে বুঝতে পারতেছে যে তার পেছনের যে ক্ষেত, সেই ক্ষেত মনে হচ্ছে নিচু হয়ে যাচ্ছে, নড়াচড়া খেয়ে, মানে সেটার ভেতর দিয়ে শিয়াল দৌড়ে আসতেছে। অ্যান্ড সে ঝড়ের বেগে দৌড়াচ্ছে আসলে। তার সে জীবনে ভাবে নাই যে সে এরকম দৌড়াবে, তার স্কুল লাইফে, কলেজ লাইফে বা কোনো রকম, মানে সে কিন্তু বিভিন্ন রকম স্পোর্টসে ইনভলভ ছিল, বেশ স্পোর্টস অথেন্টিক, জীবনে সে এরকম স্পিডে দৌড়ায় নাই। তো রাহাত দৌড়াচ্ছে, দৌড়ায় সে দূরে দেখতেছে তার অফিসের কম্পাউন্ড, সে ঢুকে গেছে ওইখানে, ঢুকে তাদের যে ডরমিটরি সেখানে ঢুকছে, ঢুকে সে দৌড়াচ্ছে। তার কাছে মনে হলো যে তার রুমটা ছিল 2 তলায়, সিঁড়ির কাছে এসে সে দেখলো যে মানে তার মনে হলো যে তার সিঁড়ির নিচে পর্যন্ত শিয়াল চলে আসছে, এরকম সে জেরে দৌড়ায় উঠছে সিঁড়িতে, দপ 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 করে সিঁড়িতে উঠে, এবং যখন নাকি সে তাদের ওই যে করিডোরটা আসছে সেখানে দেখতেছে বাতি নাই, বাতি নেভানো, সব অন্ধকার। সে দৌড়ায় চলে আসছে তার ঘরের কাছে, এবং সেই ঘরটাকে সে খোলা রেখে গেছিলো, জাস্ট নবটাকে টেনে, মানে নব মোছড়াই দিয়ে, মানে সেটা করে নেই, সে ঝাঁপ দিয়ে সে নবের উপর মোছড়ায় সে ঘরে ঢুকে পড়লো। এবং ঘরটা যখন সে ঢুকতেছে এই সময় তার মনে হলো একটা দমকা বাতাস তার কানের বাড়ি দিয়ে গেছে, এবং কেমন জানি বাতাসটা, মানে এই বাতাস সে এর আগে কখনো ফিল করেনি, মনে হচ্ছে গরম টাইপের একটা বাতাস তার কানের ফাঁস দিয়ে চলে গেছে। একটা হুইসেলের মতো শব্দ হয়েছে, মনে হচ্ছে যে কাইন্ড অফ লাইক যদি একটা মানে বাতাস খুব হুইসেল করে যায় কানের কাছ দিয়ে, সেরকম। মানে সে দৌড় দিয়ে ঢুকে গেছে ভেতরে ঢুকে দরজাটা লাগাই দিল, এবং সে তখন একসাথে অনেকগুলা শিয়ালের ডাক শুনতেছে, মানে একদম সৌর করে ডাকতেছে। ভয়ে আসলে আত্মা উড়ে গেছে রাহাতের, এবং সে তার সাথে সাথে সুইচ দিল, দেখলো যে তার ওখানে বাতি জ্বলতেছে না, তাদের ওখানে জেনারেটর ছিল, মানে জেনারেটরটা চালানো হয়নি বা বন্ধ, হু নোজ, মানে সামথিং ওয়েন রং, ঘরের মধ্যে বিদ্যুৎ নাই। মানে ভয়ে রাহাত আস্তে আস্তে করে গেল, এবং তার পকেটে ফ্ল্যাশ লাইট ছিল, যেহেতু সে হাঁটতে বেরোয়, সে ঘরের মধ্যে ফ্ল্যাশ লাইট মেরে হাঁটতে হাঁটতে চলে গেল বারান্দায়। বারান্দা থেকে উকি দিয়ে দেখছে যে তার যে বাসার যে বারান্দার সামনের অংশটা, ওইটাই কিন্তু ওই সামনেই একটা 1 রাস্তা, তারপরে বেশ খানিকটা গিয়ে একটা মানে একটা ছোট ফেন্সের মতো আছে, সেখানে খোলা থাকে সব সময়। সে ফেন্সের পরে হচ্ছে সেই আলু ক্ষেতের মানে মাঠগুলো শুরু হয়েছে। দেখতেছে ওইখানে তাদের এই ফেন্সের কাছাকাছি দাঁড়ায় একেবারে অসংখ্য শিয়াল, মানে এখানে সে বলছে 20-25টার বেশি, যতগুলো দেখছিল প্রত্যেকটা দাঁড়ায় আছে এবং মাথা তুলে ডাকতেছে, এবং তার তাকায় আছে তার বাসাটার দিকে। মানে এমন ভীতিকর সিচুয়েশন, রাহাতের একটা আত্মা উড়ে গেছে। তার হাত
অনেকক্ষণ ওখানে বসে থেকে তারপর সে আবার মোবাইল ফোনটা বের করছে, দেখছে নেটওয়ার্ক আছে। তো সে তাদের ওইখানকার যে সিকিউরিটির মানুষ একজনের নাম্বার জানতো, তো তাকে ফোন করলো। তো ফোন ধরার পর সে বলতেছে যে কি হয়েছে স্যার, কি সমস্যা কি? বলতেছে যে একটু পারলে আসো এখানে। বলছে যে আমার এখানে শিয়ালের ডাক শুনতেছো? বলে হ্যাঁ শুনতেছি, একদম স্পষ্ট শোনা যাচ্ছে। বলে এখানে তো কারেন্ট নেই। বলে জেনারেটারের তেল শেষ হয়ে গেছে স্যার, এখন মানে আর তো এখন হবে না, সকালবেলার আগে সম্ভব না। তো রাহাত চিন্তা করলো যে এখন তাহলে তো মানা করে দিল, বলে যে এখন আর এসো না, তোমার সাথে কালকে কথা বলবো, তুমি যেহেতু শিয়ালের ডাক শুনছো মানে তোমার সাথে কালকে কথা বলবো না। তো যাই হোক, রাহাত সাথে সাথে কোনো মতে ওই চার্জ লাইটের আলোতে, তার ফ্ল্যাশ লাইট মোবাইলের আলোতে নিজে ফ্রেশ হয়ে সে শুয়ে পড়ে ভয়ে। এবং সে যতক্ষণ মানে ঘুমানোর চেষ্টা করতেছিল সে শুনতেছিল যে শিয়ালগুলো ডাকতেছে, বিভিন্নভাবে ডাকতেছে এবং কেমন একটা শব্দ করতেছে, এবং শব্দগুলা খুবই আনইউজুয়াল শব্দ, যেটা সে কখনোই শুনে নাই। এবং মনে হচ্ছে যে তার বাসার সামনেই কোনো একটা তাদের মানে কোনো একটা মৎস্য হইতেছে, এরকম একটা ব্যাপার। মানে এরকম ভয় পেতে পেতে একসময় ঘুমায় যায় আসলে রাহাত, তখন আর তার নাই। তো সকালে যখন সে ঘুম থেকে ওঠার পরে সে তাড়াতাড়ি মানে উঠে, তার মনে পড়ে রাতের ঘটনা, ফ্রেশ হয়ে হ্যাঁ সে আবার নেমে যায় তার এই ব্রেকফাস্টের জন্য যাবে আর কি। তখন তার সেই গার্ডকে সে গার্ডকে পায়, তাকে জিজ্ঞেস করে যে কালকে রাতে এরকম হয়েছিল কি ব্যাপার। তো তখন গার্ড বলে স্যার এটার সাথে আপনারা আমিও বলার জন্য অপেক্ষা করতেছি, আমি শিয়ালের শব্দ শুনছি কালকে। আসলে ব্যাপারটা কিন্তু খুবই অন্যরকম, কারণ আপনি হয়তো জানেন না আমাদের এখানে আরেকজন গার্ড সে এটার সম্মুখীন হয়েছিল, একজন গার্ড। বলছে কীভাবে? বলে ও রাতের বেলা এরকম হাঁটতো, ওর স্বভাব ছিল যে ও যে চেকপোস্ট থেকে বের হয়ে হাঁটা চলা করতো। তো ও একদিন এরকম হাঁটতে দূরে চলে গেছে, দূরে চলে যাওয়ার পরে দেখে একটা অন্ধকারে অবয়বের মতো একেবারে ক্ষেতের মধ্যে দাঁড়ায় আছে একটা অবয়ব। তো সে ফার্স্টে মনে করছে কোনো চোর বা কিছু বা কেউ একজন কেন এই আমাদের এই কম্পাউন্ডের কাছে আসবে। সে ফার্স্টে বসে এই মানে একটা ধমক দিয়ে সে এখানে দাঁড়া কে বলে সে ফ্ল্যাশ লাইট মারছে। ওখানে ফ্ল্যাশ লাইট মারার সাথে সাথে দেখে যে ওই যে অবয়বটা মনে হচ্ছে ধপ করে মানে বাতাসের মধ্যে ব্লাস্ট হলে যেরকম হয় সেরকম বাতাসের মধ্যে ধপ করে ব্লাস্ট হয়ে একেবারে মানে একটা অবয়বটা অন্ধকারে মিলাই গেল চারিপাশে। মানে ফ্ল্যাশ লাইট আলাদা কিছু নেই, অ্যাজ ইফ যে ওইটার মধ্যে যদি মানে গুলি করে ব্লাস্ট করে দেয় কেউ, অন্ধকার অবয়বটাকে সে ফ্ল্যাশ লাইটের আলো দিয়ে ব্লাস্ট করে ফেলছে এরকম। মানে একদম অনুপরিমাণিত মিলিত হয়ে একদম বাতাসের দিকে মিলাই গেছে পুরো অন্ধকার অবয়বটা। তার সাথে সাথেই দেখে সে অনেকগুলা শিয়াল ওই ক্ষেতের ভেতর থেকে বের হয়েছে এবং তারা তার দিকে তাকায় ওরকম গড় করতে করতে ডাকা শুরু করে। তো সেই গার্ড ওখান থেকে ঝেড়ে দৌড়ায় ওর পিছনে শিয়াল দৌড়াচ্ছিল। তো ও এক লাফ দিয়ে মানে ওদের যে চেকপোস্ট ছিল, চেকপোস্টটা হচ্ছে উপরে কিন্তু মাটি থেকে বেশ উঁচুতে, যেহেতু ওইটা ওইভাবে তৈরি করছে চারিদিকে দেখার জন্য। সে নাকি মানে এত ভয় পেয়েছিল যে এক লাফ দিয়ে সে কয়েক ফিট উপর উঠে যায় সিঁড়ির, এবং সে হাত দিয়ে ওই সিঁড়ি করে, এবং ওই সিঁড়িটা কিন্তু মইয়ের মতো, মানে ওইটা অ্যাজ ইফ মানে ওটা মইয়ের মতো করেছে, কোনো প্রাণী কিন্তু ওইভাবে বাইতে পারবে না আনলেস এটা বানর। এই প্রজাতির হলে হয়তো বেয়ে উঠতে পারবে, বাট কোনো এমনি প্রাণী ওটা বেয়ে ওঠার মতো না আর কি, মইয়ের মতো অনেকটা। তো সে নাকি এক লাফ দিয়ে কয়েক ফিট উপর উঠে ধরে ফেলছে একটাই, তারপরে দ্রুত চিন আপ করার মতো বেয়ে উঠে তারপর আস্তে করে ঘুরে উঠে গেছে উপরে। উঠে নাকি সে দেখতেছিল তার সাথের যে পার্টনার, যে নাকি ওখানে রাতের বেলা একসাথে যারা গার্ড করে, তার সাথের গার্ডটাও সে ঘুমাইছিল তখন। ও উঠে আসার সাথে গার্ড উঠে যায়, কি হয়েছে? তখন নাকি তারা দুজন মিলে দেখে যে নিচে ওই শিয়ালগুলা একেবারে দলবদ্ধ হয়ে তাদেরকে ঘিরে গড় করতেছিল একেবারে অনেক শেষ রাত পর্যন্ত, এবং এরা ডাকতেছিল গলা উঁচা করে। এবং মানে দুজনেই খুব ভয় পেয়েছে যে ঘটনা কি। এবং রাতে নাকি শেষ রাতের দিকে তারা দেখছে যে ঝোপঝাড়ের মধ্যে কিছু একটা খুব ফাস্ট চলাফেরা করতেছে, যে ভেঙে চুরে ফেলতেছে ঝোপ, এরকম একটা কিছু। তো সে তখন তার পার্টনারকে বলে, যে গার্ড ছিল সে তার যে পার্টনার ছিল তাকে বলে যে এখানে আমি এরকম জিনিস দেখছি একটা, খুবই আশ্চর্য। সে বলে বেটা আমি নিজেও তো এরকম দেখছি, উদ্ভট জিনিস চলাফেরা করে, এখানে খারাপ জিনিস আছে, উপরি জিনিস আছে, এগুলোর সাথেই করিস না। তো যাই হোক, তো এই ঘটনাটা আবার এই যে গার্ড কথা বলতেছে রাহাতের সাথে, তাকে বলছে যে এরকম ব্যাপার। তো রাহাত শুনে বুঝলো জিনিসটা একটা অন্যরকম। তো তার একটা এক্সপিরিয়েন্স হলো, তো যেহেতু রাহাত এরকম রিমোট জায়গায় কাজ করে এবং অনেকবার করছে বিভিন্ন জায়গায়, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে রিমোট জায়গায় তার কাজ করতেছে, তার প্রতিষ্ঠানটাই এরকম। তো তাকে কিন্তু এরকম অনেকবার সে কিছু জিনিস এক্সপিরিয়েন্স করছে। এর আগেও একটা এক্সপিরিয়েন্স বলছিল, আর এটা তার শেয়ার করা আমার কাছে মানে সিফাতের মাধ্যমে, আর ভবিষ্যতে হয়তো আরও কিছু এক্সপিরিয়েন্স পাওয়া যাবে। তো এটাই কিছু জিনিস গোপন রেখেই শেয়ার করতে হবে। তো এই ছিল সিফাতের একটা এক্সপিরিয়েন্স, এইটা তার বলা তার ভাইয়ের। আর আরেকটা এক্সপিরিয়েন্স সে বলেছে তার এক রিলেটিভের বাসায় সিফাত যায়, সেই রিলেটিভের সাথে তার সম্পর্কটাও আমি এখানে সঙ্গত কারণে গোপন রাখছি। তাদের বাসার ঘটনা কিন্তু আমি আগে শেয়ার করেছিলাম আপনাদের সাথে, যে বাসার পাশে একটা খাল আছে,
এই খালটা একসময় নদীর সাথে যুক্ত ছিল এবং এখন বর্তমানে সেই খালটা নদীর সাথে যুক্ত নাই, মাঝখান দিয়ে বন্ধ করে দিয়েছে একটা কালভার্টের মতো করে। কিন্তু এই খালটা কাইন্ড অফ হন্টেড, অনেক মানুষ কিন্তু এখানে ভয় পেয়েছে। এবং সিফাতের এক আত্মীয়কে, সে যখন ছোট ছিল, ছেলেটাকে পানিতে ফেলে দিয়েছিল, বলছিল লাল শাড়ি পরা একটা মেয়ে মানুষ। এই লাল শাড়ি পরা একটা মেয়ে মানুষ, এটাই একটা যোগসূত্র এই ঘটনার। এখন সিফাত আমাকে বলল যে একদম রিসেন্ট টাইমে ওই বাসার সাথে লাগোয়া আরেকটা বাসা আছে, মানে ওদেরই আরেকটা অংশ, সেখানে ভাড়া দেয় তারা। সেখানে একটা মা আর ছোট বাচ্চা ছেলে ভাড়া থাকে ওখানে। তো ছেলেটা মাদ্রাসায় পড়ে, ছোট বাচ্চা, তো তারা থাকে ওইখানে নর্মালি, ছেলেটা পড়াশোনা করে ওখানে থাকে। রিসেন্টলি নাকি একদিন ওই ছেলেটা আসছিল ওই রাস্তা দিয়ে, ছোট ছেলেটা আসতে গিয়ে নাকি হঠাৎ ভয়ে কাঁদতে কাঁদতে দৌড়ায় আসছে বাসায় এসে একেবারে তার জ্বর এসে গেছে, প্রচন্ড ভয়ে কাঁপতেছে। তার মা জিজ্ঞেস করছে কি হয়েছে বাবা, ভয় পাইছো কিসে? বলে সে নাকি দেখছে সেই যে খালের পাড়ে লাল শাড়ি পরা একটা লম্বা মতো মহিলা, তার মাথার চুল মাঝখানে জট এবং মাঝখানে এরকম একটা খোবার মতো করা এবং বড় বড় চোখ, সে নাকি এই ছেলেকে বারবার ভয় দেখাইছে এবং মুখ হাঁ করে বসে তোকে খেয়ে ফেলবো, হাঁ করে এরকম বসে তোকে খেয়ে ফেলবো। এটাতে বাচ্চাটা প্রচন্ড ভয় পাইছে এবং সে এসে ভয় পেয়েছে। এবং ছেলেটাকে নাকি এরপরে আর ওদিক দিয়ে যাইতেই যেত না। এবং তাকে যখন নাকি এরপরে নিয়ে যাচ্ছে পড়ানোর জন্য মাদ্রাসায়, সে নাকি তার মাকে একদম চাপটায় ধরে রাখছে। তার মাকে একবার বলে ওই যে, তার মা যখন পার হয়ে গেছে ওই জায়গাটা বসে, ওই যে দাঁড়ায় আছে, আমাকে হাঁ করে দেখে, এত বড় হা। তো তার মা ফিরে দেখছে কিচ্ছু নাই এখানে। তো তার মা ভয় পাইছে, তো তার মা নিয়ে গেছিল মাদ্রাসার টিচারের কাছে, বলছে যে আমার ছেলে এরকম ভয় পায়। তো তিনি নাকি মাদ্রাসার হুজুর দেখে বলছেন যে, তখন বলছে ছেলে আসতে চায় না, পড়তে আর আসতে চায় না। তো হুজুর নাকি বলছে যে আসলে এইসব বাচ্চারা এসব শিখে আর মাদ্রাসায় পড়ে, তাদেরকে অনেকে সব এরকম সময় এরকম ডিস্টার্ব করে খারাপ জিনিস এসে। আর ওই খালের পাড়টা আসলেই ভালো না, আপনি ওই দিক দিয়ে আনেন না, ওর দিক মনে চোখ পড়ছে, আমি ঝেড়ে দিয়ে ওকে ধোয়া পড়ে দিয়েছি, এরপর ওকে অন্য দিক দিয়ে আনবেন, ওই পাশে রাস্তা দিয়ে ঘুরে আনবেন, এখান থেকে আনেন না। তো এরপরে তার মা নাকি ওই রাস্তা দিয়ে আর যেত না, ওই হুজুর তাকে দোয়া পড়ে দিছে এবং ওই যে পানি পড়ে দিছে, খেজুর পড়া দিছে, এগুলো খেয়ে বাচ্চাটা একটু ভয় কাটছে তার। তো সে নাকি এরপর থেকে বাসায়ও ভয় পেত, ঘুমানোর সময় হঠাৎ মাকে জড়ায় ধরতে ভয়ে, এবং বলছে যে আস্তে আস্তে জানলার কাছে দাঁড়ায় আছে, আমার বলে যে তোরা খেয়ে ফেলবো, এরকম ভয় দেখায়। তো যাই হোক, ওই ছেলেটাকে তারপরও ওই যে মানে তার মা অন্য জায়গা দিয়ে নিয়ে যায়, হুজুর চিকিৎসা দিছে, তারপরও সে ভয় পায় মোটামুটি, এবং তাকে এভাবে রাখা হয়েছে। তো এটাই সিফাত বললো যে ওই বাচ্চাটার ঘটনা বললো এরকম। এবং সিফাত বলছে যে ওই যে খালটার কাছে তার রিলেটিভের মধ্যে যে মুরব্বী একজন আছে, সেও কিন্তু ভয় পাইছিল। সে একদিন এরকম, তার সাথে 2 দিন ঘটছে। একদিন সে আসতেছিল রাতের বেলা ওই রাস্তা দিয়ে, আসার সময় সে হঠাৎ দেখছে ওখানে একজন মানুষ দাঁড়ায় আছে, ঠিক ওখানে একটা গাছ আছে। এবং আমি কিন্তু সিফাতের রিলেটিভের বাসায় গেছি ওইদিকে, এবং গিয়ে দেখছি ওই জায়গাটা আমি দেখছি, এবং খুবই আশ্চর্যজনক ব্যাপার। আমি কিন্তু বলছিলাম সিফাতকে যে সিফাত, তোমাদের এই জায়গাটার নিয়ে সম্পর্কে একটু খবর নিয়ে, ওই জায়গাটার কি কোনো ব্যাপার স্যাপার আছে নাকি। সিফাত কিন্তু তারপরেই খবর নিয়ে আমাকে বিভিন্ন ঘটনা দিয়েছিল, তার মধ্যে কিছু আপনাদের কাছে শেয়ার করছিলাম আমি। তো আমার কাছে জানি কেমন লাগছিল, ফিলটাই জানি কেমন হয়েছিল। এবং জায়গাটা হচ্ছে একেবারে 3 রাস্তার মাথায় একটা জায়গা, তার পাশেই খালটা, তার পাশেই একটা বাঁশঝাড় আছে, একটা ছোট বাঁশঝাড়, এবং একটা বড় গাছ আছে। তো যাই হোক, সিফাতের সেই আত্মীয় যে মুরব্বী যিনি, তিনি আসতেছিলেন রাতের বেলা, দেখলেন যে মানুষ দাঁড়ায় আছে গাছের পাড়ে। তো তিনি, যেহেতু রাত, আলো তো বেশি নাই, দূরে একটা ল্যাম্পপোস্ট, সেটা হালকা আলো এসে পড়ছে এখানে। তো তিনি চিন্তা করছেন কে দাঁড়ায় আছে। কাছাকাছি আসতেই তিনি দেখলেন যে লোকটা বের হয়ে রাস্তার উপরে এসে দাঁড়াইলো। তিনি খেয়াল করলেন লোকটার কোনো মাথা নাই, মনে হচ্ছে মাথা ছাড়া একটা মানুষ, একটা লুঙ্গি পরা খালি গায়ে এসে দাঁড়ায় আছে রাস্তার মাঝখানে। তো তিনি প্রচন্ড ভয়, এখান থেকে একদম মানে আসলে এরকম সিন দেখে তো কেউ দাঁড়ানোর মতো থাকে না, ভয় তিনি ঝেড়ে দৌড় দিলেন, উল্টা পথ দিয়ে চলে গেলেন। যাই হোক, অনেকদিন তিনি ওই পথে চলেন নাই, যেহেতু তিনি ওই এলাকার মানুষ, তাকে তো চলাফেরা করতেই হবে ওই রাস্তা দিয়ে। আরও একদিন তিনি আসতেছিলেন, তো তিনি ওই জায়গাটাকে একটু ভয় পেয়ে পেয়ে চলতেন। ওই দিন সন্ধ্যা পার হয়ে গেছে, মানে ওই দিন মানে উনি আসছিলেন মসজিদ থেকে নামাজ পড়ে বেরোচ্ছেন মাগরিবের পরে। তো অন্ধকার কিন্তু হয়ে গেছে। তো এরকম সময় তিনি যখন যাচ্ছেন সামনে, যেতে 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 একটু সামনে গেলে দেখলেন যে একজন বের হয়ে ওই যে ওখানে একটা বেড়াতে একটা জায়গা আছে, একটা বাসার মতো, ওখান থেকে বের হয়ে হাঁটতেছে। তো তিনি মনে করলেন তার পরিচিত মানুষ, তো তিনি ডাকতেছেন তাকে নাম ধরে। তো দেখলেন তার দিকে তাকাচ্ছেই না। তো তিনি ভাবলেন যে আরে ও তাকায় না কেন। দ্রুত তিনি হেঁটে গিয়ে ধরার চেষ্টা করলেন। এক পর্যায়ে উনি দৌড়ানোর চেষ্টা করলেন খানিকটা, দেখলেন ডিস্টেন্স আর কমে না, তার সাথে ডিস্টেন্স একই রকম থাকে। এক পর্যায়ে তিনি দেখলেন তিনি প্রচন্ড স্পিডে দৌড়ে যেতে যেতে থাকলেন যে ওনার বাসা চলে আসছে কাছে। তো উনি ওই সময় দাঁড়ায় আবার জোরে চিৎকার করে ডাকলেন।
দেখলেন যে অনেক দূরে গিয়ে, মানে বেশ খানিক ওই দূরত্ব তো একই রকম রয়ে গেছে, ওই মানুষটা দূরে গিয়ে হঠাৎ করে তার দিকে মাথা ঘোরালো এবং তিনি খেয়াল করে দেখলেন লোকটার চোখ মুখ কিছু নাই, মানে পুরো একটা মানে ভ্যাকেন্ট একটা মুখ, কোনো কিছু নাই। ভয়ের চোটে উনি দৌড় দিয়ে ঢুকে গেলেন। তো ওই জায়গাটা সম্পর্কে কিন্তু তার মধ্যে ভয় পুরোই ঢুকে গেছে। তিনি ওই জায়গাটাকে অ্যাভয়েড করে চলেন। সেই মুরব্বী অদ্যবধি ওই রাস্তাটা দিয়ে খুব সহজে যান না, উনি অন্য একটা ছোট রাস্তা আছে ওদিক দিয়ে হেঁটে চলে যাওয়ার চেষ্টা করেন। তারপরেও তিনি আরেকদিন আরেকটা জিনিস দেখছিলেন ওইখানে, তিনি ওইবার আসতেছেন বাজার থেকে, রাত হয়ে গেছে ওনার আস্তে আস্তে, প্রায় 7টা, 7:30, 8টা বেজে গেছে এরকম। আস্তে আস্তে পুরো নির্জন হয়ে গেছে। তো ওইখানে একটা মাঠ আছে বড়, ওই মাঠটার সন্ধ্যার পরে কেউ আর ওখানে যায় না, পুরো ফাঁকা থাকে মাঠটা। মাঠটার চারপাশে বেশ কিছু গাছপালা বেশ বড় বড় হয়ে গেছে। তো উনি আসতেছে তখন অলরেডি রাত হয়ে গেছে যেহেতু, এবং ওটা গ্রাম্য পরিবেশ, পুরো ওই জায়গায় গ্রামের পরিবেশ। সেখানে সেই ঝিঝি পোকা ডাকতেছে, হালকা হালকা ব্যাঙের ডাক এরকম। তো একা একা হয়ে গেছেন উনি, ওনার সাথে কেউ নাই। রাস্তা যখন হেঁটে আসতেছেন তিনি তখন কেউ নাই। আর একটু পরে কিন্তু ওই মাঠের একটু পরে কিন্তু খালটার সাইড শুরু হয়ে যায়, মানে উনি এখানে বাঁক নিলে খালটা এখানে। হঠাৎ করে উনি শব্দ শুনেন, মনে হয় যে অনেক মানুষ হুম হুম করে, মানে হুম হাম করে কিছু বলতেছে, একটা হামিং টাইপের, এবং মনে হচ্ছে তাদের মধ্যে কথাবার্তা হইতেছে বা কোনো একটা মন্ত্র পড়তেছে, কেউ তার সাথে হুম হাম করতেছে। তিনি বলে কে এটা, কারা এখানে এরকম ভাবে শব্দ করতেছে? চিন্তা করতে করতে উনি মাঠের দিকে তাকালেন, দেখতেছেন যে অনেক মানুষ। তো তিনি চিন্তা করলেন মাঠের মধ্যে কারা আছে। তিনি হাঁটতে হাঁটতে মাঠের কাছে গেলেন, যেহেতু তিনি এলাকারই মানুষ, তার একটু কিউরিয়াসিটি হলো কারা আছে মাঠের মধ্যে, কারা এখানে কি করতেছে। ভালো মতন দেখার চেষ্টা করছেন তিনি। দেখার চেষ্টা করার পর তিনি খেয়াল করে দেখলেন মাঠের মধ্যে অনেকগুলো মানুষ, তিনি চেহারা ডিফার করতে পারতেছেন না, তাদের চেহারার মধ্যে কোনো রকম চুল নাই, মানে চেহারাটার মধ্যে একদম প্লেন টাক মাথা, মানে মাথার মধ্যে কোনো চুল নাই, একেবারে আইব্রাও থেকে কিচ্ছু নাই। মানে ওই সময় হালকা চাঁদের আলোতে যতটুকু বুঝতেছেন তিনি, তার হাতে তখন কোনো ফ্ল্যাশ লাইট টাইট ছিল না। আর তিনি এগুলো মারতো ভয়, মানে এটা তো সম্ভবই না মারা ভয়, এখানে এতগুলো মানুষ এরকম দেখে। গ্রামে কারো চেহারার মধ্যে বা পাশে ফ্ল্যাশ লাইট মারলে কিন্তু খুব অফেন্ডেড ফিল করে তারা। তো তিনি মানে দেখার চেষ্টা করে দেখলেন যে এতগুলো মানুষ সব এক রকমের এবং সবাই একই রকম কাপড় পরা, মানে একটা প্যাচ দিয়ে একটা কাপড় পরে আছে সবাই, এবং সেই কাপড়টার কালার উনি বুঝতেছেন না একটু লাইট না ডার্ক, বা মাঝারি ধরনের একটা কাপড় পরা, মাঝারি কালার, যেটা উনি বুঝতেছেন না। মানে এটা সাদা তো অবশ্যই না, যেহেতু আলো পড়ছে সাদা বোঝা যাচ্ছে না, কালোও না, মানে এটা অন্য কোনো রঙের কাপড় হবে, সেটা মানে এই অন্ধকারে খুব ভালো ডিটেক্ট করা যাচ্ছে না। কারো মাথায় চুল নাই, আইব্রাও নাই, কিছু নাই, পুরোপুরি হেয়ারলেস একটা ফেস, সব দাঁড়ায় আছে এবং তারা কিছু বলতেছে। উনি যখন কাছে গিয়ে দেখছেন, দেখে উনি খেয়াল করা শুরু করছেন, হঠাৎ করে সবাই চুপ হয়ে গেল। চুপ করে উনি যখন তাকাচ্ছেন, ঠিক ওনার দিকে ফিরে তাকালো মূল ব্যক্তি, যে নাকি সামনে দাঁড়ায় সবাইকে কিছু বলতেছিল। তো উনি এই সিনটা দেখে এতটা ভয় পেলেন যে সেই মানুষটা একই রকম এবং চেহারা সবার একরকম। তিনি প্রচন্ড রকম ভয় পেয়েছেন, তিনি ঝেলে দৌড় দিলেন ওখান থেকে, এবং উনি দৌড়ায় কিন্তু কয়েক পা চলে গেছেন। তারপরে তিনি ভয়ে একবার ফিরে তাকাইছেন, তাকায় দেখতেছেন মাঠটা পুরো খালি, খা খা করতেছে। যাই হোক তিনি ভয়ে চলে আসেন বাসায়, তার জ্বর এসে যায়, তিনি বেশ কয়েকদিন অসুস্থ ছিলেন এরকম। তো এইটা নাকি তিনি তার জীবনে এটা ফিল করছেন সেই মুরব্বী। এই ঘটনাটি আমি সংগ্রহ করেছি গতকাল শুক্রবার। আমি ফজরের নামাজের পর আমার খুব কাছের একজন বড় ভাই আব্দুল্লাল মামুন ভাই, ওনার ঘটনা কিন্তু আপনাদের সাথে আমি আগেও শেয়ার করেছি। উনি বর্তমানে ভবানীপুর কবরস্থান মসজিদ, সেই মসজিদে ইমাম হিসাবে দায়িত্ব পালন করছেন। ওনার বাসা কিন্তু এই মসজিদের খুব কাছাকাছি। ওনার সাথে আমার আগেই কথা হয়েছিল যে ভাই আমি আসবো, ফজরের পর একটু হাঁটাহাঁটি করব। তো আমি গিয়েছি ওনার সাথে, বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পর বললাম যে ভাই চলেন একটু কবরস্থানের ভিতরে যাই, অনেক দিন এই কবরস্থানের ভিতরে যাওয়া হয় না। আমাদের বেশ কিছু শিক্ষকের কবর এখানে রয়েছে, আমাদের বেশ কিছু আত্মীয় স্বজনের কবরও রয়েছে, রাজবাড়ির বেশ কিছু রিনাউন্ড ব্যক্তির কবর এখানে রয়েছে, আর এই মামুন ভাইয়ের বাবার কবরও এখানে রয়েছে। ওনার বাবার নাম হচ্ছে খলিল, উনি খলিল স্যার নামে অনেক সুপরিচিত ছিলেন। রাজবাড়ি যে ইয়াসিন উচ্চ বিদ্যালয় রয়েছে, সেই ইয়াসিন উচ্চ বিদ্যালয়ের খুবই নাম করা একজন শিক্ষক উনি ছিলেন। ওনার কবর আমরা জিয়ারত করলাম। তো ওই যে কবরস্থানটা, এই কবরস্থান ঘিরে কিন্তু একটা কথা প্রচলিত আছে যে একটা সময়, মানে সেটা অনেক আগের, মহান মুক্তিযুদ্ধেরও আগের কথা, এইখানে আসলে এখন যে চতুর্দিকে দেয়াল দেখা যায়, ওই সময় কিন্তু এরকম দেয়াল ছিল না। ওই সময় না, এই কিছুদিন আগেও ছিল না।
এক সাইডটা খোলা ছিল, অন্য সাইডে দেয়াল ছিল, অর্থাৎ 3 পাশে দেয়াল, এক সাইডে খোলা ছিল। মহান মুক্তিযুদ্ধের আগে এই এলাকায় নাকি শেয়ালের উপদ্রব এত বেশি ছিল যে লাশ দাফন করার পরের দিনই শেয়াল কবর থেকে লাশ নিয়ে চলে যেত। অনেক দূরে সে কাফনের কাপড় পরে থাকতো, লাশের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ খেয়ে একদম ছিন্ন ভিন্ন করে ফেলতো। এরকম ঘটনা ঘটতো, কখনো কখনো ওই লাশ আর পাওয়াই যেত না, এমন একটা অবস্থা হতো। মানুষ পাহারা বসাতো, পাহারা বসালেও রাতের বেলা নাকি অনেক শেয়াল এসে মানুষের উপর আক্রমণ করতো যারা পাহারায় থাকতো, এমন ঘটনাও ঘটতো। এটা অনেক আগের কথা আর কি। তো শেয়ালের উপদ্রবে এমন অবস্থা হয়ে যায় ওখানে, লাশ দাফন করাই মুশকিল হয়ে যায়। এরকম সমস্যা যখন চলতে থাকে তখন ওনারা সব ধরনের ব্যবস্থা নেওয়ার পরও যখন ব্যর্থ, তখন ওই এলাকায় নাকি একজন বুজুর্গ ব্যক্তি সফর এসেছিলেন। ওনাকে যখন এই বিষয়টা জানানো হয়, উনি ওই কবরস্থানে আসেন। আসার পর ওই কবরস্থানের উপর দাঁড়িয়ে বেশ কিছু ওজিফা করেন, দোয়া দুরুদ পাঠ করেন, এরপর 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেন। এরপর থেকে নাকি আল্লাহর রহমতে এই শেয়ালের উপদ্রব অনেক কমে যায়। একদম যে শেষ হয়ে গেছে বিষয়টা এরকম না, তবে অনেক কমে যায়। কবরস্থানের যেই একটা পাশ, যেটা নতুন এক্সটেনশন করা হয়েছে, ওই জায়গাটা আগে অনেক নিচু ছিল, সেখানে মাটি ভরাট করে আবার উঁচু করা হয়েছে, এখন চতুর্দিকে ঘিরে দেওয়া হয়েছে। রাজবাড়ির যতগুলো পুরনো কবরস্থান রয়েছে তার মধ্যে এইটা একটা। তো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম, কথা বলছিলাম। তখন মামুন ভাই আমাকে একটা জায়গা দেখালেন, জাফনান, এই যে জায়গাটা দেখছো, এই জায়গাতে আমাদের খুব কাছের একজন মুরব্বী মারাত্মক ভয় পেয়েছেন। আমি বললাম, ভাই কবরস্থানে ভয় পেয়েছেন, বিষয়টা বলেন তো কি? তখন উনি বলতে শুরু করেন। উনি বলেন যে ঘটনাটা এখন থেকে 5 আগের আর কি, সেই হিসাবে অক্টোবর মাসে হতে পারে, এমনটাই উনি আন্দাজ করেছেন। এক্সাক্ট মাসটা উনি বলতে পারেন নাই অবশ্য, তবে এরকমই হবে আর কি। তো যার সাথে ঘটনাটি ঘটেছে তার নাম হচ্ছে হাবু মিয়া। এই হাবু মিয়া উনি কিন্তু একজন গোরখোদক। রাজবাড়িতে গোরখোদক হিসাবে ওনার যথেষ্ট পরিচিতি রয়েছে। অল্প সময়ের মধ্যে খুব নিখুঁতভাবে কবর খননে উনি খুবই পারদর্শী, সদালাপী, মৃদুভাষী, পরোপকারী, সবসময় হাস্যোজ্জ্বল মুখে উনি থাকতেন। অত্যন্ত সহজ সরল একজন মানুষ। উনি কবর তো রেগুলারই খোঁড়েন, অনেক আগে থেকেই তো উনি খোঁড়েন। যখন উনি তরুণ বয়স তখন থেকে কিন্তু এই কাজটা উনি করেন, সোয়াবের নিয়েতে করেন। এই কাজে তো আসলে ওনার অনেক বছর হয়ে গেছে। উনি ওনার সাথে কিন্তু ওনার ভাগিনা সহ আরও কয়েকজনকে সাথে নেন আর কি। এখন তো আগের মতো একা একা পারেন না, বয়স হয়ে গেছে। কোনো একদিন বিকালবেলা উনি কবর খুঁড়ছিলেন। কবর খুঁড়তে খুঁড়তে মোটামুটি মাগরিবের আজান দেবে ভাব, এর মধ্যেই কিন্তু প্রায় কাজ শেষ করে ফেলেছেন এই অল্প সময়ের মধ্যেই। ওনার ভাগিনা আর সাথে যারা ছিলেন তারা বলছেন যে এই এখন তো মাগরিবের আজান দেবে, ওঠো ওঠো ওঠো, চলো মাগরিবের নামাজ পড়ে এসে বাকি কাজটা শেষ করবো নি। উনি আবার বলছেন যে তোরা যা, দেখতেছিস না এই লাস্টে একটু ফিনিশিং দিতে হবে, মাগরিবের নামাজের পর পর এই লাশটা এখানে দাফন করবে। তারা যদি এসে দেখে যে আমি তখনও এটার ফিনিশিংয়ের কাজ করতেছি, তখন তারা কি মনে করবে? লাশ এখানে রেখে কি কবরের কোনো একটা কাজ করা যায়? কাজ তো আগে শেষ করে রাখতে হবে। আর তো কয়েক মিনিটের ব্যাপার, তোরা যা, অজু কর, নামাজের জন্য রেডি হয়, আমি আসতেছি, আজান তো এখনো দেয় নাই, এখনই দেবে, আমি আসতেছি, তোরা যা। তো তারাও দেখলেন যে আর হয়তো বা 5 মিনিটের কাজ উনি যেভাবে দ্রুত গতিতে করছেন তাতে 5 মিনিটের মধ্যে হয়ে যাবে। আর ফিনিশিংয়ের কাজটা সাধারণত এই হাবু মিয়া করতে খুবই পারদর্শী ছিলেন। এমনিতে সব কাজ করতেন, বাট ফিনিশিংয়ের কাজটা ওনার খুব নিখুঁত হয় আর কি। কারণ ফিনিশিংয়ের কাজটা ভালো না হলে, উপরে বাঁশ দেওয়া হলে তখন ওটা ভেঙে পড়তে পারে। একটা নির্দিষ্ট মাপ দিতে হয় যাতে মাটি ওই লোডটা নিতে পারে, বাঁশের লোডটা নিতে পারে, নাহলে কিন্তু ভেঙে পড়ে যেতে পারে। তো উনি ওই কাজটা করছিলেন, শেষের ওই কাজটা ওনার ওখান থেকে চলে আসেন। তো উনি ওনার মতো করে করছেন। মাগরিবের আজান তখনও হয় নাই, হবে হয়তো বা তখন 1 মিনিট বাকি বা এরকম আর কি সময়। হঠাৎ করে ভয়ঙ্কর একটা আওয়াজ আসে। ওই সময় হাবু মিয়া উনি একটু ঝুঁকে পড়ে কাজ করছেন কবরের ভেতরে। মনে হলো যে ওনার খুব কাছাকাছি এসে কেউ ভয়ঙ্করভাবে একটা গর্জন করে ওঠে, ওই কই একটা গর্জন করে ওঠে।
তো এইরকম গর্জন যখনই হয়েছে উনি মারাত্মক ভয় পেয়ে গেছেন। এতটা ভয় পেয়ে গেছেন উনি তো বেশ ওই জায়গাতেই বসে পড়েছেন। এরপর উনি দ্রুত উঠেছেন, তখন তো আবার আজান দিয়ে দিয়েছে। ওঠার পর উনি খুব ঘাবড়ে গিয়েছেন, এরকম ভয় উনি কখনোই পান নাই। উনি তো এরপর মসজিদে গিয়েছেন, শরীরটা ভালো লাগছিল না, বাসায় চলে যান। ওই রাত থেকেই ওনার মারাত্মক জ্বর, এমন জ্বর আর নামে না। এরপর থেকে শুরু হলো ডায়রিয়া, কোনোভাবেই কিছু হচ্ছে না, অবস্থা খারাপ। মামুন ভাইয়ের কাছে খবর আসে, মামুন ভাই দেখতে যান। দেখতে যাওয়ার পর তার কাছে শোনেন সব ঘটনা, যে আসলে কি হয়েছিল। মামুন ভাই কিছুটা ঝাড়ফুঁক করে দিয়েছেন, উনি যতটুকু জানতেন আর কি। এরপর উনি একটু সুস্থ হয়েছেন, মানে একটু হাঁটাচলা করতে পারেন। মামুন ভাই মাগরিবের নামাজ পড়ে ওনার কয়েকজন মুসল্লির সাথে আবার রেগুলার একটু চা খান। ওখানে এই হাবু মিয়াও গিয়েছেন, চা খেতে গিয়েছেন। মামুন ভাই দেখলেন উনি তখনও বেশ দুর্বল, কিছুটা সুস্থ হয়েছেন, তখনও বেশ দুর্বল। বেশ মজা করে কথাবার্তা বলতেছেন, উনিও একটু কথাবার্তা বললেন, মামুন ভাইও বললেন, বেশ কয়েকজন বললেন। তবে ওই ভয়ের বিষয়ে কথা হয় না এখানে। এর পরের দিন সকালবেলা মামুন ভাইয়ের কাছে খবর আসলো হাবু মিয়া ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওনার ইন্তেকালের খবর শোনার পর রাজবাড়ির অনেকেই খুব শোকাহত হয়েছিলেন। এমন একজন মানুষ পৃথিবী থেকে বিদায় নিলেন, তো এরকম ভয় পেয়ে উনি মারা গিয়েছেন। যেই মানুষ কিনা হাজার হাজার কবর খুঁড়েছেন, সেই মানুষটা কবর খুঁড়তে গিয়ে, তাও গভীর রাতে না, ঠিক মাগরিবের আজানের আগে এরকম একটা ভয় পেয়ে মারা গেলেন। আমার আরেকজন বন্ধু, যার নাম হচ্ছে জয়নাল আবেদিন বাবু, তার বাড়ি বিনোদপুরে। রাজবাড়ি যে ঘাস বাজার রয়েছে, এই ঘাস বাজারে কিন্তু তার জয় এন্টারপ্রাইজ নামে একটা হার্ডওয়্যারের দোকান রয়েছে। আমি এই বিষয়টা যখন আমার ওই ফ্রেন্ড জয়নালের সাথে শেয়ার করি, জয়নাল তখন এই বিষয়ের সত্যতা নিশ্চিত করলেন যে হ্যাঁ, সেও বিষয়টা জানে। আর এই ব্যক্তির সাথে আবার জয়নালের আগে থেকেই অনেক ভালো পরিচয় ছিল। জয়নালও বিভিন্ন সময় তার সাথে কথা বলেছে যে আপনি কবর খুঁড়তে গিয়ে ভয় টয় পান না। উনি নাকি বলতেন ভয় কিসের, কোনো ভয় নাই। উনি আবার একটা ট্রিক্সও শিখিয়ে দিয়েছিলেন। সেটা হচ্ছে যে উনি একটা ঘটনার প্রসঙ্গে বলেছিলেন নাকি উনি একদিন রাতের বেলা, রাত 1টার দিকে কবর খনন করা শুরু করেছেন। রাত 1টা থেকে কবর খনন করা শুরু করে এই ভবানীপুর কবরস্থানে আর কি। তো কবর খুঁড়তে খুঁড়তে রাত প্রায় 3টা হয়ে গেছে, তখন ওনার কবর খনন করা শেষ হয়েছে। উনি খুব ক্লান্ত হয়ে পড়েছিলেন। আমি তখন চিন্তা করলেন এখন উপরে উঠবো, আবার ভয় টয় দেখায় নাকি কেউ। তখন নাকি উনি কবরের ভিতরে শুয়েছিলেন, একদম কবরের ভিতরেই শুয়ে আছেন। যখন ফজরের আজান দিয়েছে তখন উঠেছেন, স্বাভাবিকভাবেই উঠে আবার চলে গেছেন। উনি নাকি এই জয়নালকে বলেছিলেন যে কবরের ভেতরে থাকা অবস্থা নাকি কেউ ভয় দেখাতে পারে না, এই বিষয়টা বলেছিলেন। উনি কবরের ভেতরেই ওই সময় ছিলেন, ওই সময় আসলে ভয় পেয়েছিলেন। ভয়ঙ্কর কোনো কিছু তাকে ওই অবস্থাতে ভয় দেখিয়েছিল। যেই মানুষটা হাজার হাজার কবর খনন করলেন, এত কবর খনন করার সময় তার সাথে মারাত্মক ভয়ের ঘটনা ঘটল না, সেই মানুষটা এরকম একটা সময় ভয় পেয়ে এমনভাবে ভয়ের খোলে পড়ে গিয়েছিলেন, আল্লাহ হয়তোবা তাকে এভাবেই নিয়ে যাবেন এরকম ঘটনার মাধ্যম দিয়ে, যার কারণে এই ঘটনাটি ঘটেছে। রাজবাড়ির অনেকেই কিন্তু ওনারা এই বিষয়টা জানেন। আমি এভাবেই শুনেছি, সেভাবেই প্রিয় লিসেনার্স আপনাদের সাথে শেয়ার করলাম। রাজবাড়ির যারা আছেন তারাও এই বিষয়টা অনেকেই জানেন বলে আমি জানি। ঘটনাটি আমার মামার কাছ থেকে শোনা প্রচণ্ড ভয়ের একটা ঘটনা। পরবর্তীতে আমি যখন ঘটনাটি লিখি তখন মামা আমাকে অনেক সাহায্য করেছে। সবার বোঝার জন্য আমি সুন্দরভাবে লিখতে চেষ্টা করেছি, পড়ে শোনালে অনেক খুশি হব। সন্ধ্যা প্রায় ঘনিয়ে আসছে। পুকুর পাড়টা খুব নির্জন আর অন্ধকার নেমে এসেছে সেখানে। পুকুরের অপর পাশে ঘন জঙ্গল থেকে ভেসে আসছে শেয়ালের ডাক। দিনের বেলাতে জঙ্গলের গাছপালার জন্য সূর্যের আলো ঠিকমতো পৌঁছায় না পুকুরে, তাই পুকুরের পানি কুচকুচে কালো, ঝিঝি পোকারা ডাকছে। রহমত শীষ বাজাতে বাজাতে পুকুরের পাড় দিয়ে হেঁটে বাড়িতে যাচ্ছিল। হঠাৎ দেখলো পুকুর পাড়ে তাল গাছটার গোড়ায় কে যেন একটা বসে আছে। লোকটার কাছে গিয়ে রহমত জিজ্ঞাসা করলো, কে আপনি? লোকটা
মাথা তুলে রহমতের দিকে তাকিয়ে ভয়ঙ্করভাবে গর্জন করল। লোকটার মুখে কোনো ঠোঁট ছিল না, বড় বড় দাঁত কপাটি আর অগ্নিলাল চোখ দুটি দেখে ভয়ে সেখানেই হার্ট ফেল করে রহমত, আর বাড়ি ফিরল না সে। সারা রাত ধরে ওর বাবা ও গ্রামের লোকজন খুঁজল, কিন্তু কোথাও পেল না তাকে, এমনকি পুকুর পাড়েও পেল না। অদ্ভুতভাবে রহমতের গায়েব হওয়ার 2 দিন বাদে রাতে ওই পুকুরে মাছ ধরতে গেল সাজু। টর্চের আলোয় ও দেখল যে পুকুরের কিনারায় বড় একটা বোয়াল মাছ। হঠাৎ চোখের পলকই উধাও হয়ে গেল মাছটা। একটু অবাক হলো সাজু, মাছটাকে খুঁজতে হাঁটু পানিতে নামলো। হঠাৎ ওর পায়ের তলা থেকে মাটি সরে গেল, পানিতে ভেসে উঠল ভয়ঙ্কর একটা মুখ। চিৎকার করল সাজু, কিন্তু মুখ থেকে কোনো শব্দই বের হলো না। বেশিক্ষণ লাগলো না ওর পানিতে তলিয়ে যেতে। পরদিন সকালে লোকজন সাজুর টর্চ লাইটটা পুকুর পাড়ে খুঁজে পেল। তারপর থেকেই গ্রামের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ল। এতদিন লোকজন ওই পুকুরটাকে অন্ধ পুকুর বলেই জানতো, কারণ ওই পুকুরের পানি কুচকুচে কালো, আর ওই পুকুরের পানি কখনো সেচাও যায় না তাই। কিন্তু সাজু নিখোঁজ হওয়ার পর ওই পুকুরটাকে সবাই ভূতের পুকুর নামে অভিহিত করল। তার কিছুদিন বাদেই শহর থেকে ফিরে আসলো ফাহিম সাহেব। আসতে একটু রাত হয়ে গেল। সেই পুকুর পাড় দিয়ে হেঁটে বাড়িতে যাচ্ছিলেন। চারটা ভালোই আলো ছড়াচ্ছিল। তালগাছটার কাছে এসে দেখলেন তার 4 বছরের একমাত্র মেয়ে ঈশা গাছের গোড়ায় বসে খিলখিল করে হাসছে। অবাক হয়ে গেল ফাহিম সাহেব। মামুনি, তুমি এত রাতে এখানে কি করছো? ঈশা তখন পুকুর পাড় দিয়ে হাঁটতে হাঁটতে পুকুরে নেমে গেল। ফাহিম সাহেব ও ঈশা বলতে বলতে পুকুরে নেমে গেল। পুকুরে নেমে উনি বুঝতে পারলেন আসলে কত বড় ভুল করেছে উনি। আগেই ভাবা উচিত ছিল তার মেয়ে এত রাতে পুকুর পাড়ে আসবে কেন, আর পুকুরেই বা নামবে কেন। কিন্তু এখন আর পুকুর থেকে উঠে আসার কোনো সুযোগ নেই তার। ঘাড় ঘুরিয়ে তাকালো ঈশারূপী মেয়েটা। একটু পানিতে ভিজছে না ওর দেহ। ফাহিম সাহেব তাকিয়ে দেখলেন ঈশার ফুটফুটে চেহারাটা মুহূর্তের মধ্যেই ভয়ঙ্কর আর নিষ্ঠুর পৈশাচিক চেহারায় রূপান্তরিত হয়ে গেল। পরদিন সকালে ফাহিম সাহেবের লাশটা পুকুর পাড়েই পাওয়া গেল। রহমত আর সাজুর মতো গায়েব হননি তিনি। চোখ দুটো উপড়ানো, গালে মাংস নেই, পুরো শরীরে বড় বড় দাঁত আর নখের ছাপ, হাত পা একদম থেতলানো। বিভৎস লাশটা দেখে গ্রামবাসীরা হয়তো বুঝতে পেরেছে কতটা ভয়ঙ্কর আর নৃশংস অদৃশ্য এই ঘাতক শক্তিটা। কিন্তু কেন করছে এসব? কি চায় ওটা? ফাহিম সাহেবের লাশটাকে এনে বাড়ির উঠোনে রাখা হলো। কাকার লাশটা এক নজর দেখেই দৌড়ে সেখান থেকে চলে আসলো দীপু। মন খারাপ করে বসে রইল করই গাছের গোড়ায়। ফাহিম সাহেব দীপুর একমাত্র কাকা। ঢাকা থেকে আসার সময় কিছু না কিছু নিয়ে আসে ওর জন্য। কাকার জন্য খুব কষ্ট লাগছে ওর। মনে মনে প্রতিশোধের জন্য দিশেহারা হয়ে যায় দীপু। কিন্তু গ্রামের সব থেকে বোকা ছেলেটা হলো দীপু। কখনো ওর দ্বারা কিছু হয় না। ও সবার সাথে মিশতে চায়, কিন্তু কেউ ওর সাথে মিশতেও চায় না। গ্রামের কোনো কাজে ওকে কেউ ডাকে না। ওর বাবা মাও ওর উপর বিরক্ত, তাই সবসময় মন মরা হয়ে বসে থাকে ও। কিন্তু আজও দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ, গ্রামবাসীর এই দুর্দিনে জীবন দিয়ে হলেও কিছু করবে। সন্ধ্যা নেমে এলো গ্রাম জুড়ে। পাখিরা যার যার নীড়ে ফিরে যাচ্ছে। ঘরে ঘরে সন্ধ্যা প্রদীপ জ্বলে উঠল। পুকুরের চারপাশে অন্ধকার। দীপু হাঁটতে হাঁটতে পুকুর পাড়ে আসলো। নীরবে এসে দাঁড়ালো পুকুরের পাড়ে। ঝিঝি পোকার ডাক ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। চাঁদের অবয়বটা পুকুরের পানিতে হালকা ঢেউয়ে কাঁপছে। হঠাৎ দীপু দেখলো তাল গাছের গোড়ায় একটা গরু ঘাস খাচ্ছে। একটু অবাক হলো, এই সন্ধ্যাবেলায় গরু এখানে ঘাস খাচ্ছে। সামনে এগিয়ে গেল দীপু। কাছাকাছি আসতেই দেখলো ওটা গরু নয়, ছোট কালো একটা বিড়াল। চোখগুলো জল জল করছে ওটার। আবারও অবাক হলো দীপু, গরুটা বিড়াল হলো কি করে? বিড়ালটা ওর দিকে তাকিয়ে পুকুরে লাফ দিল। পানির উপর কিছু দূর হেঁটে গিয়ে অদৃশ্য হয়ে গেল বিড়ালটা। হালকা আলো জ্বলে উঠল দীপুর হাতে ঝুলানো তাবিজটাতে। বুঝতে পারল তাবিজের গুণেই বেঁচে গেছে এ যাত্রায়। মনে পড়ে গেল তাবিজটা দেওয়ার সময় সাধু বাবা বলেছিলেন, এই তাবিজটা তোমাকে রক্ষা করবে, সব বিপদ থেকে বাঁচাবে। হাঁটতে হাঁটতে বাড়ি চলে আসলো দীপু। চুপি চুপি একটা চোর আকবর আলীর বাড়িতে শীত কাটতে ঢুকলো।
আকবর আলী টের পেল। চোর চোর বলে চেঁচাতে লাগলো উনি। ঘর থেকে বের হয়ে চোরটা সোজা পুকুরের দিকে দৌড় দিল। আকবর আলী কিছু না ভেবে ওই চোরের পেছনে দৌড় দিল, কিন্তু চোরটা পুকুরে যখন ঝাঁপ দিল আকবর আলী আর সেখানে গেলেন না। চোরটা ভাবছিল যে পুকুর সাঁতরে পার হয়ে জঙ্গল দিয়ে পালিয়ে যাবে, কিন্তু বুঝতে পারেনি পুকুরে ঝাঁপ দেওয়া থেকে আকবর আলীর হাতে ধরা পড়াটাই ওর জন্য ভালো ছিল। 20 মিনিট ধরে সাঁতরিয়ে ছোট পুকুরটা পার হতে পারছে না সে। যতই সামনের দিকে যাচ্ছে পুকুরটা যেন ততই বড় হচ্ছে। তখনই ভেসে উঠল ভয়ঙ্কর সেই বিভৎস মেয়ের চেহারাটা। পরদিন সকালে চোরের নিথর দেহটা পাওয়া গেল পুকুর পাড়ে। পুরো শরীরের নখ আর দাঁতের দাগ। লাশটা দেখেই বোঝা যায় কতটা কষ্ট দিয়ে মেরেছে এটাকে। খুব মায়া লাগলো দীপুর। চোখের কোণে জল চলে আসলো ওর। এ নিয়ে চারটা তরতাজা প্রাণ চলে গেল এই পুকুরটায়। সেদিন সাধু বাবার কুঠিরে গেল দীপু। সব কিছু খুলে বলল। সব শুনে তিনি বললেন, তুমি 2 দিন পরে আসবে, আর 2 দিন কেউ যেন পুকুর পাড়ে না যায়। দীপু বাড়িতে চলে আসলো। সেদিন বিকালে দীপুর সাথে দেখা হলো ওর বন্ধু মিঠুর। ওকে দেখেই মিঠু বলল, কিরে বোকা, তোকে না আজকাল দেখতেই পাওয়া যায় না, কই থাকিস? একটু কষ্ট পেল দীপু বোকা বলার কারণে, তবে কষ্টটা লুকিয়ে হেসেও বলল যে, দোস্ত আমি তো বাড়িতে থাকি, তুই এখন কই যাস? মিঠু বলল, একটু মহুয়ার সাথে দেখা করতে যাব। দীপু বলল, যেখানেই যাস যা, কিন্তু পুকুর পাড়ে যাস না বন্ধু। মিঠু হেসে বলল, আরে গাধা, পুকুর পাড়ে যাব কেন? তুই জ্ঞান না দিয়ে ভাগ এখান থেকে। দীপু চলে গেল। সন্ধ্যার পরে মিঠু মহুয়াদের বাড়ির পিছনে আম গাছের নিচে অপেক্ষা করছিল। কিছুক্ষণ বাদে মহুয়া আসলো, কিন্তু মিঠু মহুয়ার দিকে তাকিয়ে তো অবাক। এত সুন্দর লাগছে মহুয়াকে, দেখে চোখ ফেরাতে পারল না। 1 বছর ধরে মহুয়াকে দেখছে, অথচ মনে হচ্ছে আজই প্রথম মহুয়াকে দেখছে। ইশারায় মহুয়া মিঠুকে ওর পেছন পেছন আসতে বলল। ওর পেছন পেছন হাঁটতে লাগলো মিঠু। মহুয়া মিঠুকে পুকুরের পাড়ের দিকে নিয়ে যেতে লাগলো। পুকুর পাড়ে তাল গাছটার গোড়ায় গিয়ে দাঁড়ালো মহুয়া। কেউ নেই আশেপাশে। মিঠুর হাতে হাত রাখলো মহুয়া। মিষ্টি সুরে বলল, চলো জঙ্গলে যাই, ওখানে কেউ যাবেও না আর দেখবেও না। মিঠুর কথা শুনে মনে মনে আনন্দে নেচে উঠল। হাঁটতে শুরু করলো মহুয়ার সাথে। জঙ্গলের একটু ভেতর ঢুকে একে অপরকে জড়িয়ে ধরল ওরা। আর তখনই পুকুর থেকে উঠে আসলো মেয়েটি। বিভৎস চেহারার মেয়েটার মিঠু আর মহুয়ার দিকে ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয়, ওরা ওদের জায়গা থেকে এক চুলও নড়তে পারছে না আর চিৎকারও করতে পারছে না। কাছাকাছি চলে আসলো ওটা, আর তখনই হঠাৎ মাঝখানে এসে দাঁড়ালো দীপু। থেমে গেল মেয়েটা। এক নজর দীপুর দিকে তাকিয়ে অদৃশ্য হয়ে গেল। দীপু ধমক দিয়ে বলল, কিরে মিঠু, তোকে না বলেছিলাম যে পুকুর পাড়ে না আসতে? মিঠু আমতামতা করে বলল, দোস্ত কেমন জানি একটা ঘোরের মধ্যে ছিলাম। মহুয়া বলল, আমারও একই অবস্থা হয়েছিল দীপু ভাই। দীপু ব্যঙ্গ করে বলল, হ্যাঁ বুঝেছি, কিসের ঘোরের মধ্যে ছিলেন আপনারা, এখন চল তাড়াতাড়ি এখান থেকে। যেতে যেতে মিঠু বলল, দীপু কত অপমান করেছি তোকে, কত বাজে কথা বলেছি, আমাকে মাফ করে দিস, আজকে তোর জন্যই আমরা বেঁচে গেছি। তুই আসলে খুব সাহসী আর খুব ভালো ছেলে। দীপুর কাজ চাপড়ে দিল মিঠু। মনে মনে খুব খুশি হলো দীপু। 2 দিন বাদে সাধু বাবার কাছে আবার গেল দীপু। সাধু বাবা ওকে একটা তাবিজ দিয়ে বলল, তোমাদের গ্রামের উপর দুষ্ট আত্মার নজর পড়েছে। তোমাকে আজ রাতে পুকুরের অপর পাশে জঙ্গলের পরে যে কবরস্থানটা আছে সেখানে যেতে হবে। যে কোনো একটা কবর থেকে এক টুকরো কাফনের কাপড় এনে ওই তাবিজটাকে মুড়িয়ে পুকুরে ফেলে দিতে হবে। তাহলে সমস্যার সমাধান হয়ে যাবে, অর্থাৎ দুষ্ট আত্মাটা চলে যাবে। কিন্তু বিপদ আছে অনেক। তবে যত যাই কিছু হোক না কেন, তুমি যাওয়ার পথে একবারও পেছনে ফিরে তাকাবে না, আর পুকুরে তাবিজটা ফেলার আগে কোনো কথাও বলবে না, পারবে? দীপু বলল, যতই বিপদ আসুক না কেন, আমি গ্রামবাসীর জন্য আমার জীবন দিয়ে হলেও কাজটা করব। গভীর রাত, চারিদিকে পিনপতন নীরবতা। তাবিজটা নিয়ে পুকুর পাড়ে চলে আসলো দীপু। জঙ্গলের দিকে হাঁটতে লাগলো। ঝড় তুফান কিছু নেই, অথচ দীপুর কাছে মনে হলো পিছনের সবকিছু প্রচন্ড বাতাসে ভেঙে চলে যাচ্ছে। শো শো করে বাতাস বইছে, উতলে উঠছে পুকুরের পানি।
দীপু কোনো দিকে না তাকিয়ে সোজা হাঁটছে। ও জঙ্গলের কাছে চলে আসলো, আর তখন পেছন থেকে কে যেন ফিস ফিস করে বলল, দীপু পিছনে তাকাও, যেও না তুমি, যা চাও তাই দিব, এই গ্রামের জমিদার বানিয়ে দেব তোমাকে। দীপু সে কথায় কোনো কান না দিয়ে সোজা হাঁটতে লাগলো। জঙ্গলের ভিতর ঢুকে গেল। জঙ্গলটা পার হলেই কবরস্থান। জঙ্গলের ভিতর দিয়ে হাঁটছে। হঠাৎ দেখলো সামনের একটা গাছে মিঠু ঝুলছে, চোখগুলো খোলা, জিব্বা বের করা। থামলো না দীপু, সামনে এগিয়ে গেল। কিছুদূর সামনে আরেকটা গাছে ঝুলছে মহুয়ার লাশ, তারপরের গাছে ঝুলছে দীপুর মায়ের লাশ। তারপরেও থামলো না দীপু, এগিয়ে গেল সামনের দিকে। বারবার পেছনে তাকাতে ওর খুব ইচ্ছে করছে, তবে ও জানে যে সবই বিভৎস এই চেহারার ভেলকি। ভয় ওর বুক কাঁপছে। সমস্ত সাহস সঞ্চয় করে ও সামনের দিকে এগিয়ে গেল। জঙ্গলটা পার হয়ে গেল, কবরস্থানে ঢুকলো। একটা নতুন কবর খুঁজছিল, পেয়ে গেল। কবরটা খুঁড়ে লাশটার মাথার দিক থেকে একটু কাফনের কাপড় কেটে নিল, আগের মতো মাটি দিয়ে কবরটাকে ভরে দিল। এতটা পথ আসতে অনেকটা হাঁফিয়ে গেল দীপু, একটু জিরিয়ে নিল। ওর কাছে মনে হলো কবরস্থানের সব লাশ ওর দিকে তাকিয়ে আছে। আবার হাঁটতে লাগলো দীপু। হাঁটতে হাঁটতে তাবিজটাকে কাফনের কাপড় দিয়ে মুড়িয়ে ভালো মতো বেঁধে নিল। কবরস্থানটা পার হয়ে জঙ্গলে ঢুকে গেল। অর্ধেকটা জঙ্গলে চলে এসেছে, তখন দেখলো জঙ্গলের বড় বড় সমস্ত গাছে ঝুলছে ওর নিজের মৃতদেহ, চোখ খোলা আর জিহ্বা বের করা। থমকে দাঁড়ালো দীপু। পেছনে মনে হচ্ছে হাজার হাজার লাশ, গাছপালা সব ভেঙে ওর দিকে এগিয়ে আসছে। মনে হয় ওর পায়ে কে যেন পাথর বেঁধে দিয়েছে। হাঁটতে খুব কষ্ট হচ্ছে ওর। একটু একটু করে সামনের দিকে এগোতে লাগলো। পেছন থেকে বাতাসে ভেসে আসতে লাগলো হাজারো ডাক, দীপু দীপু। কোনো দিকে না তাকিয়ে ও সোজা হাঁটতে লাগলো। অনেক কষ্টে পুকুর পাড়ে পৌঁছালো। তাবিজটাকে ছুঁড়ে মারলো পুকুরে। শেষবারের মতো পানিতে ভেসে উঠলো সেই মেয়েটার ভয়ঙ্কর বিভৎস চেহারাটা। হালকা ঢেউয়ে ধীরে ধীরে পানিতে মিলিয়ে গেল চেহারাটা। দীর্ঘশ্বাস ফেলে পুকুর পাড়ে বসে পড়ল দীপু। বুক তখনও ওর ভয়ে কাঁপছে, পুরো শরীর ঘামে ভিজে গেছে। আকাশের দিকে তাকালো, চাঁদের উপর থেকে সরে গেছে ভয়াল ছায়াটা। তখনই শূন্যে ভেসে উঠল রহমত, সাজু আর ফাহিম সাহেবের হাসি মাখা মুখ। ওদেরকে দেখে খুব খুশি হলো দীপু। ধীরে ধীরে মিলিয়ে গেল চেহারাগুলো। উঠে দাঁড়ালো দীপু, বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। কিছুদূর যেতেই দেখলো পথের মাঝে দাঁড়িয়ে আছে ওর মা, বাবা, মিঠু সহ সকল গ্রামবাসী। মিঠু এসে জড়িয়ে ধরে বলল, দোস্ত, আমি আজকে তোর পেছনে পেছনে গিয়েছিলাম সাধু বাবার কাছে। সবকিছু শুনেছি আমি। গ্রামের সবাইকে বলে দিয়েছি তোর কথা, এখন বাকিটা তুই বল। দীপু তখন সবকিছু খুলে বলল। সবকিছু শুনে গ্রামবাসীরা খুব খুশি হলো এবং দীপুকে গ্রামের সব থেকে সাহসী ছেলে হিসেবে সবাই অভিহিত করলো। ডাক্তার এইচ আজকে আমাদেরকে একটি ঘটনা পাঠিয়েছেন। তিনি এখন নর্থ আমেরিকার কোনো একটা জায়গায় অবস্থান করছেন, লোকেশন দেবেন না, তবে আমি জানি তো ওনার নিষেধ আছে এটা শেয়ার করা, তো সেখান থেকে তিনি ঘটনা পাঠিয়েছেন। তো প্রথমেই বলি সেই গ্যারাজ সম্পর্কিত ঘটনা। ডাক্তার এইচ এখানে বলেছেন যে হ্যাঁ, সানাইয়া হচ্ছে সেখানকার ইন্ডাস্ট্রিয়াল এলাকাকে সানাইয়া বলা হয়, যেখানে শহর থেকে বেশ দূরে থাকে, যেটা সেই ভাইও বলেছিলেন আমাদেরকে ঘটনায়। তো সেরকম একটা জায়গায় ডাক্তার এইচ ওনার গাড়ি ঠিক করতে গিয়েছিলেন একবার, এবং তিনি বলেছেন যে তিনিও এমন একটা জায়গায় গিয়েছিলেন সেখানে একটা দোতলা এরকম বাড়ি আছে, যে একটা সাইডে দোতলা একটা বাড়ি, সেটার উপরে রেলিং দেয়া, সিঁড়ি দিয়ে উঠতে হয় উপরে, লোহার সিঁড়ি দিয়ে, আর নিচে গ্যারাজ, এবং মানে জাস্ট আমাদের ঘটনায় যেরকম বর্ণনা ছিল এরকম একটা জায়গায় ডাক্তার এইচ নিজেও গাড়ি ঠিক করতে গিয়েছিলেন। তো ওখানে তিনি যখন গাড়ি ঠিক করতে যেতেন, স্বভাবতই যেহেতু ওখানে মূল যে এখানে যারা মেকানিক ছিলেন তারা ছিলেন বাঙালি, পাকিস্তানি, ইন্ডিয়ানেরাই, তো তিনি গল্প করতেন তাদের সাথে, কারণ বিদেশে প্রবাসে কিন্তু নিজেদের মানুষের সাথে বা নিজের কাছাকাছি মানুষদের সাথে, যাদের সাথে কমিউনিকেট করতে সুবিধা, তাদেরকে পেলে বেশ ভালো লাগে। তো উনিও সেখানে গেলে গল্প করতেন, বিশেষ করে বাঙালিদেরকে খুঁজতেন যে কেউ আছে কিনা। তো তিনি ওখানকার কয়েকজন মেকানিককে চিনতেন। তো তিনি একদিন গিয়েছেন এরকম গাড়ি ঠিক করতে ওখানে।
তো গিয়ে সেই দেখছেন যে সেরকম একটা পরিবেশ, এবং সেই জায়গাটা আপনি যদি ভেতরে ঢোকেন দেখবেন যে একটা ড্রাইভওয়েতে ঢোকার জায়গাটাও একটা সেই নেট ফেন্সিং করা একটা গেট, সেটা সরিয়ে দেওয়া যায়, রাতে লাগিয়ে দেয়, দিনের বেলা খুলে দেয়। এবং ডার্ট রোড, ঢোকার জায়গাটা হচ্ছে ডার্ট রোড, মানে ছোটো ছোটো নুড়ি পাথর দিয়ে ঢুকতে হবে। মানে আপনি গাড়ি নিয়ে যখন ঢুকবেন তখন একটা শব্দ পাবেন, যেমন পরপর পরপর করে শব্দ হবে আপনার টায়ারের নিচে, এরকম একটা অবস্থা। মিডল ইস্টে বা নর্থ আমেরিকা এই ধরনের রাস্তাগুলো বেশি দেখা যায়। তো আমাদের দেশে এরকম খুব কম পাওয়া যায়, কারণ আমাদের দেশে পাথুরের রাস্তা খুব কম সেরকম। যাই হোক, এটা মেনশন করার কারণ হচ্ছে জায়গাটার একটা বর্ণনা আপনাদের বোঝানোর জন্য, যে আপনি যখন ওই ডার্ট রোড দিয়ে আসবেন গাড়ি চালিয়ে, তখন কিন্তু দেখবেন আশেপাশে ঝোপালো জায়গা থাকে, মানে মরুভূমির মতো জায়গায়। মরুভূমি মানে কি, এটা মরুভূমিরই অংশ হয়ে যায় এগুলা। সেসব জায়গায় ছোট ছোট ঝোপ আছে আর মরুভূমির মতো, এবং দুপুরে দেখবেন লু হাওয়া চলে, মানুষ নাই, প্রচণ্ড গরম, বাতাস চলছে। আপনার গাড়িতে এসি চালানো থাকতে হবে খুব ভালো রকম, নাহলে টিকতে পারবেন না। তো এর মাঝ দিয়ে যখন আপনি চালায় আসবেন দেখবেন একদম নীরব, বাতাস বয়ে চলছে, এবং মরিচিকা দেখা যায় সেই জায়গাগুলোর মধ্যে মরুভূমি দিয়ে উড়ে যাচ্ছে, যেটাকে মেরাজ বলে ইংলিশে, এরকম চলে যাচ্ছে জলীয় বাষ্পর মতো। এবং আপনারা অনেকেই হয়তো এটা জানেন বা শুনেছেন কারো কাছে, যে এই যে মরিচিকার মতো যে দেখা যায় যে একটা জলীয় বাষ্পর মতো উড়ে উড়ে যাচ্ছে, অনেক সময় কিন্তু জিন এই ফর্মে চলাফেরা করে। এবং এই সংক্রান্ত একটা ছোট ঘটনা আমি আবার বলবো আজকে, আমার মামার শেয়ার করা, সেটা আমি কিছুটা মেনশন করবো আপনাদের কাছে আজকে। ঘটনার প্রয়োজনেই বলবো কেন এই জলীয় বাষ্পর মতো জিনিসটা অনেকেই মনে করেন যে জিন চলাফেরা করে এই ফর্মে। তো আপনারা যখন ওই রকম মরু এলাকা দিয়ে চলাফেরা করবেন, আপনারা কিন্তু দেখবেন যে এরকম যাচ্ছে। এটা কিন্তু নট নেসেসারি যে সবসময় জিন, এখানে মেরাজও আছে, মরিচিকাও আছে, মানে বাষ্প, মাটি থেকে উত্তপ্ত বাষ্প ওঠে আর কি, কিন্তু এই ফর্মেটে কিন্তু জিনও চলাফেরা করে। তো যাই হোক, তো এইরকম একটা সময় ডাক্তার এইচ ঢুকছেন, তখন এরকম ভর দুপুর, চারিপাশে শুনশান, মানুষজন নাই, গাড়ির চাকা পটপট শব্দ হচ্ছে, এরকম করতে করতে তিনি সেই গ্যারাজে গেলেন। তো গিয়ে দেখছেন যে কোনো শব্দ নাই, চারিদিক নীরব, মানে একটা যে মেকানিক একটা ব্যস্ততা থাকবে, সেই ব্যস্ততার শব্দ নেই। তো উনি একটু অবাক হলেন, কই গেল সব, মানে কোথায়? তো উনি গাড়ি থেকে নামলেন, নেমে তাকাচ্ছেন, তাকায় দেখতেছেন কেউ নাই। ওখানে একটা গাড়ির হুড খোলা দাঁড়ায় আছে, কোনো মানুষজন নাই। তো একবার ভাবলেন কি লাঞ্চে গেছে নাকি সবাই। এটা ভাবতে ভাবতে তিনি ঘড়ির দিকে তাকাইলেন, দেখলেন দুপুর 2টা বাজে। এই সময় লাঞ্চ আওয়ার নর্মালি শেষ হয়ে যায়। তো যাই হোক, তারপরও উনি তখন ফোন করলেন, তাদের মধ্যে পরিচিত যে বাঙালি মেকানিক ছিলেন তাকে ফোন করলেন। তো কয়েকবার রিং হওয়ার পরে ভদ্রলোক ফোন ধরলো, কণ্ঠটা কেমন যেন একটু ভয়ার্থ কণ্ঠ। তো ডাক্তার এইচ তাকে বলতেছেন যে কি অবস্থা ভাই, আমি আপনার গাড়ি নিয়ে আসছি, একটু দেখাইতে, আপনি কোথায়? তো সেই লোক বলতেছে, ভাই আমি একটু আসি, আমার এই উপরেই আসি আমাদের বাসায়, আপনি কি এসে পড়ছেন এখানে? বলে যে হ্যাঁ। তখন ওই লোকটা বলতেছে যে একটু ভালো হয়েছে, আপনি একটু কষ্ট করে কি উপরে উঠে আসবেন, উপরে উঠে আসলে একটু ভালো হইতো। তো ডাক্তার এইচ বলতেছেন কেন? বলে যে একটু আসেন না, আসলে একটা জিনিস আপনাকে দেখাই। বলে যে আপনি আসেন। বলে ডাক্তার এইচকে তিনি বলে সেই লোকটা বের হয়ে আসছে বাইরে, তাদের বারান্দা, মানে ওই লোহার সিঁড়িতে উঠলে একটা ছোট্ট একটা অ্যাকচুয়ালি বারান্দা আছে গ্রিলের মতো। তো ডাক্তার এইচ সিঁড়ির গোড়ায় গিয়ে দেখলেন যে ওই লোক বের হয়ে আসছে। হ্যাঁ, এখানে কিন্তু এরকম যে দোতলার মধ্যে শুধু একটা রুম না, কয়েকটা রুম পাশাপাশি, বেশ বড় আর কি, যেমন অনেকটা থাকে, মানে হাসপাতালে ওয়ার্ড থাকে ওরকম আর কি, কাইন্ড অফ, মানে ওই জায়গায় বিভিন্ন রুমে বিভিন্ন মানুষ থাকে। তো ডাক্তার এইচ সিঁড়ির কাছে গেলেন, দেখলেন ওই লোক ওপর থেকে বলতেছেন যে আসেন আসেন ভাই আসেন। তো ডাক্তার এইচ আস্তে আস্তে করে উঠে গেলেন। বলে কি হয়েছে? বললো যে আমাদের মধ্যে একজন অসুস্থ, এখান থেকে কেউ নাই, এখন 4 জন আছি আমরা, 4 জনের মধ্যে একজনের একটু সমস্যা হয়েছে, সে খুব অসুস্থ। ডাক্তার বলছে আচ্ছা আচ্ছা দেখি, আমি তো সব কিছু আনি নাই সাথে। তো ওনার কাছে ওই ছোট একটা ব্যাগ থাকতো, এটার মধ্যে স্ট্যাথোস্কোপ, প্রেশার মাপার যে মেশিন ওটা থাকতো। তো উনি তাড়াতাড়ি ঘুরে নেমে গেলেন। তো লোকটা বলতেছে যে আমি আসতেছি, দাঁড়ান আপনার সাথে। তো ডাক্তার এইচ নেমে গিয়ে ওনার গাড়ি থেকে ওই জিনিসগুলো বের করলেন, বের করে ওই লোকের সাথে সাথে আসছে। বলতেছে ডাক্তার এইচ আবার জিজ্ঞেস করতেছে যে কী হয়েছে? বলে যে তার তো সমস্যা অন্যরকম, ভয় পাইছে, অনেক ভয় পাইছে সে, এই ভয়ের জন্য এরকম, এবং রাতের বেলা কি জানি দেখছে, কি জানি হয়েছে, এরপর থেকে এরকম। তো ডাক্তার এইচ বলল আচ্ছা আচ্ছা। তিনি ডাক্তার এইচ কিন্তু বিশ্বাসী মানুষ, আপনারা জানেন যে আপনাদের সাথে ঘটনাও শেয়ার করতেন উনি, এবং ওনার এই ধরনের বিশ্বাসের কারণেই কিন্তু উনি ঘটনা এগুলো শেয়ার করেছেন, এবং এই নিয়ে ওনার ইন্টারেস্ট অনেক। যাই হোক, উনি উঠে গেলেন। উঠে গিয়ে দেখছেন যে ঘরের মধ্যে একজন এরকম লোক শুয়ে আছে, আর বাকি 2 জন বিছানায় বসা, মানে পাশের যে বিছানা সেটাতে বসা, একজন শুয়ে আছে, একদম স্ট্রেইট হয়ে শুয়ে আছে সে, আর ওনার সাথে তো একজন এসছেই। তো ডাক্তার এই যখন ঘরে ঢুকলেন, সামনে গেলেন একটু, দেখলেন ওই লোকটা শোয়া থেকে একদম শটান করে উঠে গেল, একদম শটান করে উঠে বসলো।
বসেই ডাক্তার এইচের দিকে তাকিয়ে একান ওকান একটা হাসি দিল, মানে একেবারে তার মানে হাসিটা একেবারে একেবারে বিস্তৃত হাসি, এবং সে হেসে একটা লম্বা করে সালাম দিল ডাক্তার এইচকে। লম্বা করে সালাম দিয়ে তাকিয়ে আছে জিজ্ঞাসা দৃষ্টিতে। তো তখন ডাক্তার এইচের কেমন যেন খটকা লাগলো, এবং মানে তার কাছে মনে হচ্ছে যে লোকটার সমস্যাটা কি, মানে একেবারে অন্যরকম কেমন যেন বিহেভিয়ারটা, এবং ওনার শরীরটা একটু ভার হয়ে গেল। এটা ওনার ভেতরে একটা ফিল আছে ডাক্তার এইচের। ওনার মাঝে মাঝে উনি এই ধরনের কোনো পরিবেশে গেলে বা কোনো অতিপ্রাকৃত জিনিসে গেলে ওনার এরকম হয়। তো যাই হোক, উনি পাশের লোককে জিজ্ঞেস করলো কি হয়েছে, কি দেখে ভয় পেয়েছে। তো ওই লোক তখন বলতেছে যে হাসতেছে, সে বলছে আমারে পরিতে ধরছে। তো একটু অস্বস্তিতে পড়ে গেল ডাক্তারই, যে রোগী সেই বলতেছে আমাকে পরিতে ধরছে। তো তখন এই পাশ থেকে একজন বলতেছে ওর আসলে চিকিৎসা এইভাবে হবে না। তো ডাক্তার ইস কোনো কথা না বলে তিনি আস্তে করে গেলেন, লোকটার কাছে হাতটা টেনে নিলেন, এবং দেখা যাচ্ছে লোকটা হাত দিতে চাচ্ছে না, হাতটা কেমন যেন জোর করতেছে এবং হাসতেছে। তো তিনি নিয়ে তার হাতের মধ্যে সে কাফ পরায়, তিনি ব্লাড প্রেশার দেখলেন এক্সট্রিমলি প্রেশার এক্সট্রিমলি হাই, মানে খুব হাই প্রেশার তার উঠে আছে শরীরে। তিনি হার্টবিট দেখলেন, হার্টবিটও খুব সুপার ফাস্ট চলতেছে। তো ডাক্তার ইস বললেন যে ওনাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। তো ওনারা বলতেছেন যে হ্যাঁ আমরা হাসপাতালে নিয়ে যাব, কিন্তু তার আগে এখানে আমাদের একজন বলছে যে এখানে ধর্মীয় চিকিৎসার ব্যাপার আছে, ওনাকেও দেখাইতে হবে একই সাথে, কারণ ওর কেসটা নর্মাল না। এটা বলার সাথে সাথে ওই লোকটা হাসি শুরু করলো, একেবারে হাসতেছে, এবং হাসিটা খুবই অন্যরকম একটা হাসি, যেই হাসিটা মানুষের মনে ভয় ধরায় দিবে এরকম একটা হাসি। তো ডাক্তার মানে একেবারে মানে কোনো কারণ ছাড়া যদি মানুষ হাসে কোনোভাবে, এবং এই হাসিটার মধ্যে অন্যরকম একটা মানে ব্যাপার আছে যেটা মানে আসলে এক্সপ্লেইন করার মতো না। ডাক্তার এইচের কাছেও অস্বস্তি লাগলো। তো তিনি তার কাফ খুলে নিলেন, নিয়ে আস্তে করে সব প্যাক করে ফেললেন। দেখলেন যে লোকটা আস্তে করে শুয়ে আবার চাদর টেনে শুয়ে পড়লো, এবং তার চোখ বন্ধ করে ফেললো। সে অবাক একটা কাণ্ড, মনে হচ্ছে যে একদম ঘুমিয়ে গেছে এক সেকেন্ডে। তো তার রুমমেটদের মধ্যে একজন বললো যে স্যার ওনাকে আমরা নিয়ে যাবো মানে ধর্মীয় চিকিৎসালয়ে নিয়ে যাবো আগে, এবং সেখান থেকে পরবর্তীতে হাসপাতালে যদি অ্যাডমিট করতে হয় অ্যাডমিট করবো, কারণ তার অবস্থা। তো উনিও বললেন যে এটা এই সমস্যা মনে হচ্ছে, একটা উনি প্রেসক্রিপশন লিখলেন আর কি ডাক্তার এইচ, আর যে তার এরকম বিপি এরকম পাওয়া গেছে, হার্টবিট এরকম ছিল, তাকে ইমিডিয়েটলি মেডিকেল অ্যাসিস্ট্যান্স দেওয়া হোক এরকম লিখে টিকে উনি দিলেন, এবং তাকে ওষুধ প্রেসক্রাইব করে দিলেন, মানে ইমিডিয়েটলি জাস্ট কাউন্টার মেডিসিন টাইপের তাকে দেওয়ার জন্য যেটা, আর বললো যে ওনাকে নিয়ে যান ইমিডিয়েটলি। তো এইটা বলে মানে ডাক্তার এইচ তার মতো চলে আসতেছেন। তো তখন উনি যখন চলে আসতেছেন তখন ওই লোক ওই শোয়ার থেকে বলতেছে যে ডাক্তার সাহেব আরেকবার দেখবেন আমারে। তো ডাক্তার এইচ কেমন যেন একটু অস্বস্তি ফিল করলেন, তিনি চিন্তা করলেন যে আবার দেখার কোনো মানে হয় না, এই মাত্র দেখছি এরকম। তারপরও তিনি আর কোনো কথা না বলে তিনি আবারও তাকে এই প্রেশার মাপতে গেলেন এবং কাফ পরালেন, এবং দেখলেন খুবই আশ্চর্যজনক ব্যাপার, এইবার তার প্রেশার একেবারে ব্লাড প্রেশার একেবারেই নর্মাল, হার্টবিট দেখলেন হার্টবিট একদম স্বাভাবিক চলতেছে, এবং ডাক্তার এইচ যেগুলো দেখতেছেন খেয়াল করতেছে ওই লোক হাসি শুরু করলো আবার। খুবই আশ্চর্যজনক একটা ব্যাপার। ডাক্তার এইচ তার জিনিসপত্র প্যাক করে তাদেরকে স্টিল বললেন যে আপনারা যেভাবে চিকিৎসা করার চিকিৎসকের কাছে নেন, তারপর হাসপাতালে নিয়ে যান ওনাকে। তো বলে তিনি নেমে আসলেন। যাই হোক, এবং তখন নামতে নামতে সেখানকার যে এই গ্যারাজের যে লোক আর কি মেকানিক, তার কাছে তিনি শুনলেন যে এই গ্যারাজ, শুধু এই গ্যারাজ না, আশেপাশের অনেক গ্যারাজেই নাকি এরকম ব্যাপার স্যাপার আছে, এবং এখানে মানুষ খুব সাবধানে চলাফেরা করে। রাতের বেলা মানুষ সাধারণত হাঁটা চলা করে না, যেহেতু এমনিও মরু এলাকা, এবং এই যে আমি আগেও ঘটনায় বলছিলাম যে এখানে ফেন্স থাকে, ফেন্সগুলোর বাইরে গেলেই মরুভূমি, এবং এই মরুভূমিগুলো একটু ডিফারেন্ট, মানে এই তাবুকের এই অঞ্চলে মানে দেখা যায় মানে আপনার একটু মানে যারা ফেন্সিং করছে, যেখানে কাজের জায়গা বানিয়েছে তার বাইরের জায়গাটাই ওই ধরনের ওই যে বালি নুড়ি পাথর বা মোটা বালি, যেটা যেমন সিলেটে পাওয়া যায় মানুষের সিলেট স্যান্ড টাইপের, কিন্তু বড় মানে মোটা মোটা বালির দানা, এবং অনেক জায়গায় নুড়ি পাথর ছোট ছোট, এবং তার মাঝখানে ঝোপ হয়ে আছে, এবং কিছু কিছু জায়গায় গাছ আছে, একটা ঝোপালো গাছ, কাটা ঝোপ, এরকম দূরে পাহাড়, অনেক একটু দূরে গেলে পাহাড়, এবং পাহাড়গুলা খুব সুন্দর পাহাড় না। তো এরকম জায়গায় তারা অনেকেই অনেক রকম কিছু এক্সপিরিয়েন্স করে, অনেক কিছু দেখেন। তো এই ঘটনাগুলাই দু একটা তারা বললেন ডাক্তার এইচকে যে এই জায়গাগুলো কিন্তু আসলে এরকম, এখানে মানে মানুষজন খুব থাকে, সব মানে ভয় থাকে। তো ডাক্তার এইচ ওই তখন তাবুকে কিন্তু নতুন মুভ করছিলেন। তো তিনি জায়গাগুলো সম্বন্ধে শুনলেন, সেই ইন্ডাস্ট্রিয়াল এলাকা সম্বন্ধে, যে এখানে অনেক জায়গায় মানুষ ভয় পায়, এবং এইখানে এই ধরনের কথা প্রচলিত আছে যে এখানে মানুষ পজেসড হয়। তো তিনি শুনে বললেন আচ্ছা, যাই হোক আপনারা চিকিৎসা করান। ওখানে নাকি ধর্ম মন্ত্রণালয়ের অথরাইজড রোকাইয়া আছে, রোকাইয়া করার অফিস আছে, বা চিকিৎসালয় আছে যেখানে চিকিৎসা করা হয়, রোকাইয়া করা হয়, সেটাকে তারা বলে চিকিৎসা, আধ্যাত্মিক চিকিৎসা দেওয়া হয়, এটা নাকি ধর্ম মন্ত্রণালয় দিয়ে সার্টিফাইড।
তো যাই হোক, এই ছিল সেই গ্যারাজের ব্যাপার। ডাক্তার এইচ এই বিচ্ছিন্ন ঘটনাটা বলছেন তার ওই গ্যারাজ সম্পর্কিত অভিজ্ঞতার কারণে, যে তিনি যেহেতু আগের এপিসোডে শুনছেন এই ঘটনাটা, আমাদের একটা ঘটনা শুনছেন যে এই গ্যারাজ সম্পর্কে আমরা শেয়ার করছিলাম, এই কারণে তার নিজের জীবনে একটা অভিজ্ঞতা বললেন। তো এরপর আরেকটা ঘটনায় চলে আসি, এটা ডাক্তার এইচের ওই শহরেই এক্সপিরিয়েন্স করা একটা ঘটনা। একবার তিনি তাকে তাদের এক সহকর্মী, তার এক ফ্রেন্ড, আরেক ডাক্তার, লেবানিজ একজন ডাক্তার, তিনি দাওয়াত দিলেন যে তুমি আমার বাসায় আসো, আমরা সন্ধ্যার সময় বসে খাওয়া দাওয়া করবো, মানে ডিনারের দাওয়াত আর কি। তো ডাক্তার এইচ রাজি হয়ে গেলেন ডিনারে যাওয়ার জন্য, এবং তিনি ঠিক সন্ধ্যার পরে ওই লোকের যে অ্যাড্রেস, তার যেই সহকর্মীর যে অ্যাড্রেস, সেই অনুযায়ী চলে গেলেন তিনি। তো যেই হাসপাতালে উনি জব করতেন সেই হাসপাতাল থেকে বেশ কাছাকাছি, মানে একটু সামনে গেলেই, খানিকটা ড্রাইভ করে গেলেই হাতের বাঁ দিকে সেই বিল্ডিংটা, যে বিল্ডিংয়ে যাচ্ছেন, বিল্ডিংটা অনেক বড় একটা বিল্ডিং। মানে এই কম্পাউন্ডের মধ্যে অনেক ডাক্তার্স এবং আরও মেডিকেলের আরও মানুষজন থাকেন। মানে বিল্ডিংটা সুন্দর করে বানানো, খুব নতুন বানানো হয়েছে, এবং সেই বিল্ডিংয়ের আশেপাশে এরকম ফেন্সিং করা, মানে মেটাল ফেন্স দিয়ে ঘেরা, এরকম জালির ফেন্স যেটা বলছি সেখানে, এবং সামনে সিকিউরিটি গার্ড আছে। তো ডাক্তার এই যখন ঢুকলেন সন্ধ্যার পরে, তার কাছে কেমন জানি ওই গেট দিয়ে ঢোকার সময় জানি কেমন লাগলো, এবং গাড়ি ড্রাইভ করে যখন ফেন্সের ওখান থেকে ঢুকে গেলেন, তিনি চালায় আসতেছেন, তখন তার কাছে কেমন জানি লাগতেছে, পরিবেশটাই কেমন জানি অন্যরকম, মানে যেটা নাকি স্বাভাবিক একটা ফিল হয় সেটা না। তো তিনি সে গাড়ি পার্ক করলেন, করে নেমে হেঁটে হেঁটে চলে আসলেন বাড়ির মূল ফটকের কাছে। এখানে আসতেই তার কাছে কেন জানি মনে হচ্ছে যে অনেকেই তার দিকে তাকায় আছে একেবারে অন্ধকার থেকে। মানে জায়গাটা তো বাসার সামনে আলো, এবং পেছনে কিন্তু পাশ দিয়ে পুরো অন্ধকার কিন্তু ওই পাশে, এবং বিল্ডিংয়ের সাইড দিয়ে দেখা যায় দূর দূরান্ত পর্যন্ত ফাঁকা জায়গা, এবং দূরে পাহাড়ের সারি দেখা যায়। তো তার কাছে কেন জানি মনে হচ্ছে বিল্ডিংয়ের সেই অন্ধকার অংশগুলোর থেকে কেউ তাকায় আছে তার দিকে। তো ডাক্তার মনে করলো যে এগুলো মনের একটা অস্বস্তি হইতেই পারে, এরকম জায়গা আসছে, নিশ্চুপ, মানুষজন নাই, এবং সন্ধ্যার পর কেমন একটা জায়গা ফাঁকা। তো ভাবতে ভাবতে তিনি হাঁটা ধরলেন, হেঁটে তিনি সেই লিফট ছিল, লিফটে তিনি উঠে গেলেন উপরে, উঠে সেই যে করিডোরে লিফট উঠলো যেখানে তার সেই সহকর্মী থাকে, সেখানে হেঁটে তিনি করিডোর দিয়ে যাচ্ছেন। করিডোর ফাঁকা, বাতাস চলতেছে, এবং কেমন জানি মানে এলোমেলো গাছটি উইন্ড, মানে কানের পায়ে যাওয়ার সময় শব্দ করে যায়, এবং তার কাছে কেন জানি মনে হচ্ছে পেছনে কেউ হেঁটে হেঁটে আসতেছে। মানে ফিলটাই কেমন যেন একটা, মানে বোন চিলিং একটা ফিল, ভিতরে যেমন কেমন একটা লাগতে থাকে তার কাছে। তো যাই হোক, এরকম ভাবতে ভাবতে ডাক্তার এই চলে আসলেন তার সেই কলিগের দরজার কাছে, এবং সেখানে তিনি বেল দিলেন। কলিগ খুলে সালাম দিয়ে তিনি ঢুকলেন। তো ঢোকার পরে বলতেছেন ডাক্তার এইচ তার কলিগকে যে তোমার এই বাসাটা আমার ঢোকার পরে যেন কেমন লাগতেছিল, মানে কেমন যেন একটা ভৌতিক ব্যাপার স্যাপার। তো সেই কলিগ, তিনি অবশ্য প্র্যাকটিসিং একজন মুসলিম, তিনি বললেন ও আচ্ছা তাই নাকি, বলে হাসলেন, মানে বেশ একটু অর্থপূর্ণ হাসি দিলেন। ডাক্তার বললেন মানে কি ব্যাপার, হাসির ঘটনা কি, এখানে কি সমস্যা আছে নাকি কোনো? বলে আরে বসো। তো বসার পরে দুজনে মিলে গল্প গুজব করলেন, তারা চা নাস্তা খেলেন। তো এক সময় তারা বলতেছেন যে এখানে এসে উইয়ার্ড লাগছে। ডাক্তার এইচকে জিজ্ঞেস করতেছে আপনার কাছে উইয়ার্ড লাগছে? তো বলে যে হ্যাঁ একটু তো অবশ্যই, আমি আসার পরেই কেমন দিন লাগতেছিল আমার কাছে, ব্যাপারটা কি? বলে এই কারণে এই বিল্ডিংয়ের মধ্যে সমস্যা আছে, এইটাকে মানুষ আগে বলতো জিনের বিল্ডিং, মানে বাড়ি এটা নতুন তৈরি করা হয়েছে, কিন্তু এর আগে আরেকটা বিল্ডিং ছিল এখানে। তো ডাক্তার এইচ বললেন যে কি ইন্টারেস্টিং, মানে এটা কি, মানে ঘটনাটা কি বলেন? তখন বলতেছে যে এই বিল্ডিংটা আসলে তখন তৈরি হয়েছিল, একটা প্রতিষ্ঠান তৈরি করছিল যারা নাকি এই হাসপাতালের টোটাল এমপ্লয়ি মেনটেন্যান্স করে। এখন যেমন এখানে ডাক্তাররা থাকতেছে, তখন তারা থাকতো না এই জায়গায়, তখন থাকতো হচ্ছে হাসপাতাল মেনটেন্যান্স পিপলরা। তো তখন এত অ্যাডভান্স ছিল না বিল্ডিংটা, তখন মানে বেসিক্যালি তৈরি করা ছিল একটা 2 তলা এরকম বিল্ডিং, উপরে ছাদ, এবং থাকার জন্য টুকিটাকি যা লাগে সেরকম। তো হাসপাতালে যারা কর্মচারী আছে তারা এখানে থাকতো। আর কারণ তাদেরকে যদি দূরে রাখা হয় তাদের ট্রান্সপোর্টের ব্যাপার আছে, এটা যেহেতু হাসপাতাল থেকে কাছে 10 মিনিটস ওয়াক, এর জন্য এখানে করা হয়েছিল। তো এখানে ওই প্রতিষ্ঠান মানে খুব বেশি গবেষণা না করে এখান থেকে জায়গাটা ওইভাবে সিটির থেকে পারমিশন নিয়ে এখানে তৈরি করে। তো করার পরে হলো বিল্ডিং আছে, কর্মচারীরা সবাই থাকে হাসপাতালে এখানে, এবং দিনে এবং রাতে শিফটে মানুষ কাজ করে হাসপাতালে, এবং যারা রাতে যায় তারা সন্ধ্যায় চলে যায়, আর যারা দিনে আসে সকালে আসে, এরকমভাবেই এখানে চলতেছিল। তো এখানে প্রথম মানুষ থাকার প্রথম দিকেই যে জিনিসটা হয়, কিছুদিনের মধ্যেই একটা ব্যাপার ঘটে। সেটা হচ্ছে এখানে রাতের বেলা যারা ঘুমাইছিল এসে এমপ্লয়িরা এই দোতলায় ঘুমাইছিল তখন, এবং বেশ গভীর ঘুমে তারা, তখন হঠাৎ করে এদের মধ্যে একজনের ঘুম ভাঙার পর সে দেখে, হঠাৎ করে সে তাকায় দেখে যে কিরে, মানে তারা কেন আকাশে? তো ভালো মতন সে তাকায় দেখে সে খোলা আকাশের নিচে শুয়ে আছে।
এবং সে মানে খুব অবাক হয়ে যায়, তাকায় দেখে তার আশেপাশে ওই তাদের যে রুমটা ছিল সেটা ছিল এরকম ওই যে যেমন ব্যাচেলার মানুষজন একসাথে মেস করে যখন থাকে, এক রুমে কয়েকটা বিছানা থাকে, খাট থাকে, সেরকম। তো তারা কয়েকজন ঘরে এইভাবে যেভাবে শুয়েছিল কাইন্ড অফ লাইক একই বিন্যাসে ছাদের উপর শুয়ে আছে সবাই। মানে সে তাকায় দেখে তার সাথের মানুষটাও ওই ছাদের উপরে, খোলা ছাদের উপরে একদম মেঝেতে শুয়ে আছে। তো সে একদম লাফ দিয়ে উঠে সে অবাক হয়ে যায় এবং দেখে যে আকাশে সুন্দর চাঁদের আলো পড়ছে এবং বেশ ঠান্ডা, কাঁপুনি ধরে যায় আর কিরকম অবস্থা। এই আসলে ঠান্ডার কারণে ঘুমটা ভাঙছে তার। তো সে উঠে তাড়াতাড়ি তার সাথের মানুষদেরকে ধাক্কা দিয়ে ঘুম থেকে উঠায়। সবাই উঠে পড়ে এবং সবাই অবাক যে তারা ছাদে কিভাবে আসছে। তো তাদের মধ্যে একজন যে ছাদের দরজা দেখে, দরজা লাগানো বাইরে থেকে, ছাদের দরজাটা বাইরে থেকে লাগানো, মানে অবশ্যই ছাদের দরজা বাইরে থেকে লাগানো থাকে, কারণ হচ্ছে ওখানে ছাদে ওঠা নিষেধ ছিল। ছাদে ওঠা নিষেধ, এই কারণে ছাদটা বন্ধ থাকতো। তো এইখান থেকে তারা বেরোতে পারতেছে না, তারা চিল্লাচিল্লি শুরু করলো সবাই। এই গভীর রাতে তাদের চিল্লাচিল্লি শোনার মতো কেউ নাই, কারণ যারা নাকি নাইট শিফটে কাজে যাওয়ার তারা চলে গেছে। পুরা বিল্ডিংয়ের মধ্যে তারা কয়েকজনই ছিল এবং তারা ওইখানে ওই ছাদের উপর তাদের এরকমভাবে তারা এসে পড়ছে। তারা বুঝতেই পারেনি কীভাবে। তো অনেকক্ষণ চিল্লাচিল্লি করলো, লাস্টে সবাই কারণ ভয় পাইছে, তারা খুব বসে থাকলো ঠিক ওই যে তাদের যে সিঁড়ি ঘর যেখান দিয়ে উপরে ছাদে ওঠে সেটার দিকে পিঠ ঠেকায় বসে থাকলো সবাই একসাথে কাছাকাছি হয়ে। এবং তারা নিজেরা আলোচনা করলো এবং তারা এমপ্লয় ছিল, তার মধ্যে বাংলাদেশি কয়েকজন ছিল, পাকিস্তানি কয়েকজন, শ্রীলঙ্কান এরা ছিল। এবং তারা নিজেরা আলাপ করে কীভাবে ঘটলো ঘটনাটা, মানে এইভাবে কেমনে আমরা এইভাবে ছাদে উঠে আসলাম, খুবই আশ্চর্য। তো যাই হোক, সকাল হলে যারা মানে নাইটে কাজ করছে তারা ফিরে আসছে সকালে। তো তারা আসার সাথে সাথে তো ততক্ষণে তারা ঝিম ধরে গেছিলো, কিন্তু তাদের জন্য ওয়েট করতেছিল। ওরা আসলে চিল্লাচিল্লি করে, তখন ওরা এসে ছাদ খুলে এদেরকে নামানোর পর গিয়ে দেখে যে এদের যে রুম, সেই রুমের দরজা ভেতর থেকে বন্ধ। খুবই অবাক কাণ্ড। কিন্তু ওরা কারণ ওরা দরজা বন্ধ করে ঘুমাইতে হয়ে যাচ্ছে, কিন্তু দরজা ভিতর থেকে ঠিকই বন্ধ আছে, কিন্তু তাদেরকে কেউ বের করে ছাদের উপর নিয়ে গেছে, বদ্ধ ছাদের উপর শোয়া রাখছে। তো যাই হোক, এটা নিয়ে তারা প্রচণ্ড ভয় পায়। তারা তাদের ওই হাসপাতালে যেই কোম্পানি তাদেরকে অ্যাসাইন করছে তাদের সাথে কথা বলে। তো তারা এসে তাদের মধ্যে একজন প্রতিনিধি দেখে বলে যে আচ্ছা ঠিক আছে, তাহলে এখন থেকে কাজ করবা, এখন থেকে আর ঘরের দরজা বন্ধ করবো না, ভিতর থেকে খোলা রাখবা। আর এই বলে সে চলে যায়। মোটামুটি বলে যে দোয়া পড়ে ঘুমাবা সবাই তোমরা এসে। তো ওরা মোটামুটি একটু, এখন এখানে তো ব্যাপার আছে যে তারা যে ধর্মীয় চিকিৎসকের কাছে যাবে, সবাই তো আর মুসলমান না, এর মধ্যে ইন্ডিয়ান আছে, শ্রীলঙ্কান আছে, এরা বিভিন্ন অন্য ধর্মের মানুষ। তো যাই হোক, বাঙালিরা পাকিস্তানি যারা ছিল তারা নিজেদের মধ্যে দোয়া দরুদ পড়ে নিজেরা করে, আর ওদেরকেও বলে যে ভাই তোমরা তোমাদের মতো যেভাবে তোমরা ধর্মীয়ভাবে ওরকম করে থাকো, এখানে কোনো মানে আজব ব্যাপার আছে, এটা কোনো স্বাভাবিক ব্যাপার না, কীভাবে আমরা ছাদে গেলাম। সবাই এটা একই জিনিস মানে মনে করে নিচ্ছে। তো যাই হোক, এরকমভাবে তারা দরজা খুলে ঘুমানো শুরু করলো এবং খুব ভয়ে ঘুমাইতো। এবং যে যার মতো প্রিপারেশন নিয়ে, যারা মুসলমান ছিল তারা তাদের মতো দোয়া পড়তো, যারা অন্য ধর্মের ছিল তারা তাদের মতো একটা মন্ত্র পড়ে বা ঘুমানো চিন্তা করতো, তারা যেভাবে ঘুমায় আর কি। তো বেশ কয়েকদিন এরকম কিছু আর ঘটলো না, কিন্তু তারা একটা জিনিস বুঝতো যে রাতের বেলা মনে হতো তাদের ওখান দিয়ে কিছু চলাফেরা করে। প্রচণ্ড দমকা বাতাস এসে বাড়ি খায় তাদের বারান্দায়, এবং হঠাৎ মনে হয় কিছু একটা মুভ করতেছে, কেউ কথা বলতেছে, এরকম একটা ভাব, ফিসফিসানি এরকম হয়। তো দরজা খোলা থাকাতে তাদের কিন্তু আরও ভয় লাগতো, কারণ হচ্ছে রাতের বেলা তো বাতি নিভায় ঘুমাইতো সবাই, আর এই বারান্দায় যে বাতি থাকতো সেটা খুবই একটা ম্লান বাতি। এখানে দেখা যেত এর মধ্যে এরকম শু করে বাতাস যাচ্ছে, দরজাটা আরও খুলে গেছে বাতাসে, এবং হঠাৎ মনে হইতেছে এই বারান্দার কোণার মধ্যে কেউ হাসতেছে, কথা বলতেছে, এরকম একটা ফিল হইতো। সবাই ভয় পাইতো বেশ। তো তারপরও মানুষ অভ্যস্ত হয়ে যায়। বিদেশে কিন্তু যারা জব করে তারা কিন্তু দেখা যাচ্ছে যে বেশ কষ্ট করে, বিশেষ করে মিডল ইস্টার্ন কান্ট্রিতে যারা জব করে তারা কিন্তু অনেক কষ্ট করে এগুলো অ্যাবজর্ব করে নেয়। হ্যাঁ, কারণ মানে কাজ করতে আসছে যেহেতু, এবং তাদের জবের কন্ট্রাক্ট থাকে 2-3 বছরের, তো ওইটার সাথে তারা ইউজ টু হয়ে যাওয়ার চেষ্টা করে। যাই হোক, তারা ওইটাতে ইউজ টু হয়ে গেল, তারা কয়েকদিন এরকম থাকলো। তারপরে এরকম আরেকদিন তারা ঘুমাচ্ছে, ওই দিন তারা মানুষ কম, বিল্ডিংয়ে মানুষ কম, এবং যারা নাইট ডিউটিতে গেছে তারা তো গেছে, এবং কয়েকজন ছিল না ওইখানে। তো তারা মনে হয় এরকম 4-5 জনের মতো ছিল, তারা নিজেদের মতো ঘুমায় আছে। তো সকালের দিকে মানে ভোরবেলা তাদের ঘুম ভাঙছে এই একই রকম ঠান্ডা বাতাস এবং বালির ঝাপটায়। তো তারা তাকায় দেখতেছে যে তারা একেবারে বাড়ির মূল কম্পাউন্ডের বাইরে রাস্তার উপরে শুয়ে আছে। এর মধ্যে মানে প্রথম একজন ঘুম ভাঙছে, তারপরে সে বাকিদেরকে উঠাইছে, এবং তাদের শরীরে বালিতে ভরে গেছে, ধুলা বালিতে, ময়লায় ভরে গেছে, মানে সেই রাস্তার বালিতে। লাফ দিয়ে উঠে সে দেখতেছে যে এরকম অবস্থা, বাকিরা উঠে দেখতেছে ভোর তখন অবস্থা, তখন মানে ফজর হয়নি, ফজরের আগের টাইমটা।
ভয়ে চিৎকার করে তারা গেল তাদের মেইন গেটের দিকে, দেখলো মেইন গেট বন্ধ। আর তখন কিন্তু ওই বিল্ডিংটার জন্য কোনো আলাদা সিকিউরিটি ছিল না। এখন যেমন ডাক্তাররা যারা থাকে তাদের জন্য বিল্ডিংটা আর একটু বড় করে বানানো হয়েছে এবং সেখানে সিকিউরিটি গার্ড আছে, তখন এরকম ছিল না। তো তারা গেল, দেখে যে মূল গেটটাও আটকানো। এখন মূল গেটটা যে তাদের যে ওই ফেন্সের বাইরের যে গেটটা, ওইটা তালা লাগাই দিয়ে গেছে বাইরে থেকে, আর চাবি আছে ভিতরে। এখন ভিতর থেকে কে চাবি এনে দিবে? তারা তো যে কজন ছিল সব বাইরে রাস্তার মধ্যে, এবং যারা চলে গেছে তাদের কাছে চাবি, তো খোলার কিন্তু কোনো উপায় নেই। তো ওরা গেটের বাইরে ফেন্সের মধ্যে লাস্টে ফেন্স টপকায় ঢুকলো একজন, ঢুকে ঘর থেকে চাবি এনে তারপরে এই দরজা খুলে সবাই ঢুকলো ভিতরে। এইবার তারা বললো যে না, এরকম আর হবে না। তারা একেবারে সকালে যারা আসছে সবাই মিলে চলে গেল হাসপাতালে, গিয়ে সেই এইকে জানালো, তাদের ওই অথরিটিকে জানালো, তারা সেই বিল্ডিং এইভাবে আর থাকা যায় না। তো তাদের অথরিটির লোক আসলো, ম্যানেজমেন্টের লোক আসলো, তারাও দেখলো, দেখে আসলে বললো যে আসলে এটা কি করা যায়। তো তারা একটা এরকম তাদের ধর্মীয় একজন রুকাইয়াকারীকে আনলো, সে এখানে রুকাইয়া করে জানতে পারলো যে এই জায়গাটাতে আসলে জিনদের আবাসস্থল ছিল, জিনরা এখানে থাকতো বা চলাফেরা করতো, এবং এই কারণে তারা চায় না যে এখানে এইভাবে করে এই বাসাটা তৈরি হয়েছে, এবং তেমন কোনো নিয়ম মেনটেন করে নাই। এটা নাকি কিছু সিস্টেম আছে, কোথাও বসতি তৈরি করতে গেলে কেউ ওরকম কিছু নাই, তৈরি করা হয় নাই, এর জন্য জিনরা ডিস্টার্ব করতেছে। তো যাই হোক, ওই কোম্পানি থেকে কথা বলে তারপরে বিল্ডিংটাকে তালা মেরে দেওয়া হলো। বললো যে না, আপাতত আর এখানে কেউ থাকবে না, এমপ্লয়ীদের অন্য জায়গায় থাকার একটা ব্যবস্থা করে দিল তারা, আর এই বিল্ডিংটাকে তালা মারলো। তো পরবর্তীতে সেই বিল্ডিংটাকে ওখান থেকে ওইটা ভেঙে ফেলা হয়, এবং ওই যখন ওটা তালা মারা ছিল, ওইটার নামই নাকি ছিল জিনের বাড়ি। যারা এই আশপাশ দিয়ে যেত তারা জানতো যে এটাকে জিনের বাড়ি বলে, ভয়ে কেউ যেত না আশেপাশে। এবং মানুষ উদ্ভট জিনিসপত্র দেখতো রাতের বেলা ওই বাসার আশপাশ দিয়ে গেলে। কেউ হয়তো দেখতো যে বারান্দায় কিছু একটা দাঁড়ায় আছে, তাকায় আছে, গাড়ি নিয়ে কেউ যাচ্ছে, এরকম দেখতো আর কি। তো একসময় বিল্ডিংটাকে ভেঙে ফেলা হয়, ভেঙে ফেলে তারপরে ওখানকার ধর্মীয় ইসের থেকে লোক এনে এবং ওইটাকে যথাযথ আরেকটা সিস্টেম ফলো করে আরও বড় করে একটা বিল্ডিং তৈরি করা হয়, যেটা নাকি এখন সেই ডাক্তারসদের কোয়ার্টার, ডাক্তাররা থাকে এবং আরও কিছু ল্যাব টেকনিশিয়ানরা থাকে নিচে। তো যাই হোক, সেই বাসাতেই তখন ডাক্তার এইচ গিয়ে এই ঘটনাটা শুনলো, এই বাড়ি সম্পর্কে। শোনার পর ডাক্তার এইচের শরীর আরও ভার হয়ে গেল। তিনি একটু অস্বস্তি ফিল করতে লাগলেন। যখন ডিনার শেষ করে তিনি নেমে চলে যাচ্ছেন, তখন কিন্তু বেশ রাত হয়ে গেছে, 10টা সাড়ে 10টা হয়ে গেছে, তখনকার হিসাবে বেশ রাত। উনি নেমে আস্তে আস্তে যাচ্ছেন ওনার গাড়ির দিকে, এবং ওনার কাছে বেশ অন্যরকম একটা ভীতি কাজ করতেছিল ওনার মধ্যে। উনি যখন নাকি হেঁটে হেঁটে গাড়িতে পর্যন্ত যখন গেছেন, তখনই তার ভয় লাগতেছে যে গাড়ি পর্যন্ত মনে হচ্ছে কেউ ফলো করে আসতেছে। গাড়িতে উঠে বসলেন, গাড়ি স্টার্ট করলেন এবং আস্তে আস্তে বের হয়ে উনি চলে আসলেন। ওখান থেকে চলে আসার পর শরীরটা অনেকটা হালকা ফিল করলো উনি, এবং উনি নাকি পরে শুনছিল ওনার ওই সুদানিস যে ফ্রেন্ড ডাক্তার যিনি, উনিও ওই বাসাটা ছেড়ে দিয়ে ওখান থেকে উনি চলে গেছেন, উনি আর ওই বাসায় থাকেন নাই। ফর সাম রিজন উনিও থাকেন না, এবং উনি আরও জানলেন যে ওইখানে যেসব ডাক্তার আসলে ওখানে যারা থাকতো, তারা নাকি ওই বাড়িতে থেকে বেশি দিন থাকতো না, তারা নাকি ওখান থেকে শিফট করে অন্য জায়গায়, অন্য বাসা নিয়ে ফেলতো, কোনো জায়গায় দরকার হলে নিজের খরচে বাসা নিয়ে নিত, ওখানে আর থাকতো না কেউ। তো এই ছিল সেই বাড়ির ঘটনা, যেটা ডাক্তার এইচ শেয়ার করলেন আমাদের সাথে। হ্যালো, আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আপনি ভালো আছেন। আমি জানি আপনি সব সময় ভালোর দলেই থাকেন। আমার নাম মোহাম্মদ রাজু মিয়া, আমার বাড়ি রংপুর বিভাগ, লালমনিরহাট জেলা, আদিতমারি থানা। ঘটনাটি ঘটেছে আমার এলাকায়, সেটি ঘটেছে আমার চাচার সঙ্গে। তো চাচা আমার প্রায় সমবয়সী। তো একদিন চাচা সবসময় মাছ মারতো। তো আমি একদিন চাচাকে বললাম যে চলেন, আমি আজকে আমার কেন জানি মাছ মারার একটা শখ ভাসছে, মাছ মারতে যাবো। চাচাকে বলতেছি, তা চাচা বলতেছে যে চলো মাছ মারবো আজকে। তো একটা জাল নিলাম, ফাঁসি জাল, আর একটা কোছা নিলাম। চাষা সহ আমাদের যে দোলা ধান ক্ষেতের যে জমিগুলো, সেগুলোতে আমরা চাষা সহ আর একটা হাতে লাইট নিয়ে চলে গেলাম দোলার দিকে। কিছু দূর পথ গেতে না গেতে আকাশটা ছিল সেই মেঘলা, ছিপছিপানি বৃষ্টি আর শিশিরানি বাতাস বইছে, আর ঝিলিক ঝিলিক করে আকাশের সেই জ্বলতেছে, আকাশটা ফাট ফাট করে জ্বলতেছে আর কি। তো কিছু দূর যাওয়ার পথে এত খারাপ, আকাশটা এত এত বাতাস আর এত মেঘের ডাক আর হচ্ছে যে বজ্রপাতের চমকানি। চাচা ভয় আমরা সামনে একটা মন্দির ছিল, কালী মন্দির, যেটাকে কালী মন্দির বলে, এটাকে পার হয়ে যাইতে হয়। ওইখানে একটা বড় বট গাছ,
এই বট গাছের নিচে চাষা সহ একটা ছালা ঘর আছে, ওই ঘরে আমরা আর কি বসলাম। তো বসলাম ওইখানে আবার ওই একটা মানে কে জানি সন্ধ্যাবেলা ওই তোমার কালী মন্দিরের এখানে ওই ডিয়ার ডিয়ার তেল দিয়ে যে মোমবাতি জ্বলে দেয়, আকরবাতি জ্বলে দেয়, এগুলোর ঘ্রাণ পাইতেছি। তো আমার গাটা মনে মনে চাচাক বলতে পারতেছি না, মনে আমার গাটা মানে শিরশিরানি মানে ভয়ে ভয়ে আতঙ্ক লাগতেছে। চাচাক বলবো বলে বলি না। তো আমি একটু মানে প্রসাবের আমার একটু চাপ দিচ্ছে, একটু আড়ালে যে আমি একটু প্রসাব করলাম, কিন্তু ভুল করে আমি সেই ওই যেখানে কালী মন্দিরের যে দৌড়টা থাকে ওই দৌড়ের মাঝখানে প্রসাব করে ওই বাতিগুলো নিভে গেছে পানি মানে প্রসাবটা পেয়ে। তো ওইখানে আমার গাটা জানি কেমন ঝমঝমে শুরু করলো, আর একটা কি জানি একটা ভেতর থেকে এসে আমার শরীরে স্পর্শ করলো। আর আমার তখন মানে আমার আসলে স্মৃতি মানে শক্তি মানে কীরকম জানি আমার লাগতেছে। পরে যা হয়েছে চাচার সঙ্গে এটা আমি আর কি বলতে পারি না, চাচা বলছিল আমাকে আর কি। তো ঘটনাটি যখন এরকম হলো, চাচা একটু আকাশটা ভালো হলো, মাছ মারতে গেলাম চাচা সহ। তো চাচা সহ মাছ মারতে যা চাচা আমাকে ব্যাগটা ধরে দিছে, আর আমাকে বলতেছে যে বাবা তুমি এখানে জালটা পাতে দিয়ে আসো, আর এখন মানে আমি তাতে দিক দিয়ে মাছ মারি। তো আমি জাল পাতা অবস্থায় আমি উছার খেতে মানে জমিতে জাল পাতাইতে পুরো একটা ডিগির মাঝখানে চলে গেছি। চাচা দেখতেছে যে বাবা তুমি ওইদিকে যাও না, ওইদিকে তো অথাও একটা ডিগি আছে, ওইখানে আবার জাল পাতাচ্ছ। তারপর না শুনে চাচার কথা না শুনে আমি সেই ডিগির মাঝখান দিয়ে মানে জানি জাল পাতাচ্ছি, কিন্তু আমি তলাচ্ছি না। এরকম একটা আমার আন্দাজি একটা মানে ভয়ঙ্কর একটা শক্তি আমার গায়ে এসে জোড়া দিছিল। তো চাচা তো ভয়ে একদম আতঙ্কে একদম মানে শিউরে মানে অবাক হয়ে গেল। জালটা পাতে আসলাম, তারপর আমি পানিতে ভিজলাম না। চাচা তো একদম পুরো অবাক, বলতেছে বাবা তোমার কি হয়েছে? আর আমার চোখগুলো নাকি লাল টসটসে মানে রক্ত মাখা, সেই মুখের ফেস কেমন জানি লাগতেছে। তো চাচাকে বললাম কই আমার তো কিছু হয় নাই। তো চাচা হয়তো মনে করছিল আমার ঘুম ধরছে, এরকম একটা হয়তো চাচা কিছুটা হয়তো মনে করলো না। তবে কিছুটা পথ মাছ মারতে চাচা মাছ মারতেছে, আর আমি কাঁচা মাছগুলো নাকি সঙ্গে সঙ্গে ব্যাগ থেকে নিয়ে খাইতেছি। তো প্রায় কেজি খানেকের মতো মাছ চাচা মারলো। ওই মাছগুলো নাকি আমি সবগুলো খেয়ে ফেলছি। পরে শেষে আমরা একটা নদীর কিনারায় এসে ওই আমাদের যে জালটা আছে ওই জালটা চাচা তুললো। চাচা তোলার পর আমরা যে একটা রাস্তা আছে ওই রাস্তায় উঠলাম, বাসার দিকে যাবো আর কি। ওইখানে এসে চাচা বলতেছে দেখি বাবা কতগুলো মাছ পাইছো বলে ব্যাগে দেখে, ব্যাগে একটিও মাছ নাই, সব মাছ ফাঁকা। আর আমার মুখে মাছের লাল রক্ত আর লাল মানে ফ্যাকাশে হয়ে দাঁতগুলো বড় বড় হয়ে নাকি আমি হাসতেছি, বলতেছি আরও খাইতাম যদি থাকতো। আর হাসতেছি ভয়ানকভাবে, একটা ভয়ঙ্কর একটা হাসি আর কি দিতেছি। তারপর চাচা বলতেছে তোমার কি হয়েছে বাবা? চাচা ভয়ে আমার থেকে কিছু দূরে যে লাইট মেরে বলতেছে যে তোমার কি হয়েছে? আমি তো কিছু বুঝতে পারতেছি না। মানে আসলে চাচা বলতেছে কই কিছু তো আমার হয় নাই। আবার স্বাভাবিক হয়ে গেলাম আমি। তবে চাচা ভয়ে বুঝতে পারছে হয়তো কিছু একটা হয়েছে। তৎক্ষণিক চাচা আর দেরি না করে আমাকে নিয়ে সঙ্গে সঙ্গে রাস্তার দিকে রওনা দিল, মানে বাসার দিকে আর কি। কিছুটা পথ যাওয়ার পথে সেই আবার ওই কালী মন্দিরের ঘরের সামনে নাকি আমার গা ঝাঁকনি দিয়ে আমি ওইখানে অজ্ঞান হয়ে পড়ে গেছি। তো চাচা তো ভয়ে একদম আতঙ্ক, পরে কি আর করবে। পরে চাচা ব্যাগে নাকি পানি মানে একটা ওইখানে পুকুর থেকে পানি নিয়ে এসে আমার চোখে মুখে নাকি দিয়ে আমার জ্ঞান ফেরা অবস্থায় পরে আমি কিছুই বলতে পারি না এরকম করে বলে চাচা তো বুঝতে পারছে। পরে নাকি আমাকে একটা বড় হুজুরের কাছে নিয়ে যে ঝাড় ফোঁকা দিয়ে নিয়ে আসছে। পরে রাতে আর এরকম কোনো সমস্যা হয়নি। তো রাসেল ভাই, এই ছিল আমার চাচার আর আমার ভয়ানক ঘটনা। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন।